আজকের পডকাস্টটা কিন্তু অত্যন্ত স্পেশাল, ঠিক আছে? তার কারণ হচ্ছে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন যথেষ্ট 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 বিখ্যাত লেখিকা এবং নিজ লেখার গুণে আজকে তিনি বাংলা সাহিত্যের মধ্যে একটি অন্যতম স্থান অধিকার করে নিয়েছেন। আর চলুন একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করা যাক, একটু অন্যভাবে শুরু করা যাক। গপ্পমীরের ঠেক শুনছিলাম, শুনতে শুনতে একটা অদ্ভুত কেস এসে উপস্থিত। তারপর ভাবলাম, হত্যা যদি শিল্প হয় তাহলে সেই শিল্পীকে খুঁজে বার করলে কেমন হয়। আদতে এই বদলে যাওয়া সমাজে নরকরাজের রহস্যটা কি তা তো জানতেই হবে। তাই বেশি ডিলে না করে খুঁজে বার করলাম গল্পওয়ালা শ্রী অমৃতা কোনার নন্দীকে। নমস্কার। নমস্কার দিদি। আর বলুন, কেমন আছেন শুরুতেই? ভালো আছি, ভালোই ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আহ, আপনাদের ওখানে কিরকম ঠান্ডা? এখানে তো যথেষ্টই। ভালোই ঠান্ডা, মানে যেহেতু গঙ্গার ধারে তো বেশ ভালো ঠান্ডা। আমাদেরও তাই। যাকে গঙ্গা যদি যোগসূত্র হয় এবং বন্ধুরাও একটা যোগসূত্র আপনার সঙ্গে যোগাযোগ করার, তো প্রথমেই জিজ্ঞাসা করি যে এই যে স্পেশাল ইন্ট্রোটা বানালাম আপনার জন্য, কেমন লাগলো আপনার? আপনি তো এত কিছু বললেন আমার সম্পর্কে, আমি তো নিজেই মানে বাকরুদ্ধ। এত বেশি কিছু ব্যাপার নয় আর কি। তো দেখলাম আমার সৃষ্টিগুলোকে ধরে ধরে আপনি স্রষ্টার ইন্ট্রোডাকশন করলেন। বিষয়টা বেশ আকর্ষণীয় এবং বেশ ইনোভেটিভ, আমার বেশ ভালো লাগলো। মানে আপনিই অ্যাকচুয়ালি একটা ইন্ট্রো সৃষ্টি করলেন, যেমন আমরা লিখি আপনিও লিখলেন। না, আপনার সৃষ্টির ওপরই আমি মানে খোদার ওপর খোদকারি যাকে বলে তাই করেছি, আর কিছু করিনি। তো কথা দিয়ে শুরু করা যাক। কেন মনে হলো লেখিকা হবেন? কখনো মনে হয়নি যে আমি লেখিকা হব। মানে ছোটবেলা আচ্ছা। থেকে যখন মানুষকে বলা হয় যে বড় হয়ে তুমি কি হবে, তো আমার প্রেফারেন্স থাকতো ডাক্তার। এবং আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি নৃত্যশিল্পী হব, যেহেতু আমি ছোটবেলা থেকে নাচটাকে খুব মানে শিখেছি আর কি ছোটবেলা থেকে। কিন্তু কখনো আমার এটা মনে হয়নি যে আমি লেখক হব বা লেখিকা হব বা সাহিত্যিক হব। তো এটা না হঠাৎ করে হয়ে গেছে। মানে হওয়ার ঠিক মানে এরকম ভাবিনি আমি। বিশেষ করে বলতে গেলে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, মানে যখন মেডিকেলে যাওয়া হয়নি, তো তখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম বিসিএস এর। তো ডব্লিউবিসিএস এর পড়াশোনা করতে করতে আমি স্কুলে চাকরি পাই। আর তার আগে আমার স্কুল ম্যাগাজিনে, যখন আমি পড়তাম স্কুল ম্যাগাজিনে বিভিন্ন রকম কবিতা, তারপরে ছোট ছোট গল্প লেখার একটা অভ্যাস ছিল। তো সেই অভ্যাসটা নিছকই গল্পের ছলে গল্প লেখা যাকে বলে, তখন অনেক রকমের কন্টেস্ট হতো এবিটি এর তরফ থেকে, সেগুলোতে অংশগ্রহণ করতাম। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর প্রতি একটা আমার আগ্রহ ছিল। এবার যখন আমি চাকরি পেলাম, পাওয়ার পর আমি দেখলাম যে ছোট ছোট যে বাচ্চাগুলো, ওদের পড়াশোনার সঙ্গে একটা এক্সট্রা কিছু হলে আমার মনে হয়েছিল ওদের ভালো লাগবে, মানে পড়াশোনার প্রতি আগ্রহটা আরো বাড়বে। তো আমি স্কুলের মধ্যে স্পেশালি ওদের গল্প বলার একটা ক্লাস চালু করেছিলাম, যেটা ওই টিফিন পিরিয়ডে 10 মিনিটের মতন হতো। তো সেই গল্প বলার বিভিন্ন, ধরুন আমি যে স্কুলে পড়াতাম, প্রথম চাকরি আমার যেখানে হয়, সেখানে খুব একটা বেশি গল্পের বইয়ের অ্যাক্সেস ছিল না, সেরকম খুব একটা লাইব্রেরির বিষয়টাও ছিল না। তো যে কটা গল্পের বই ছিল, টুকটাক করে ওদেরকে গল্প করে শোনাতে শোনাতে একসময় আমার ভান্ডার ফুরোলো। তখন আমাকে গল্প বানাতে হলো। এবার ছোট ছোট বাচ্চাদের জন্য গল্প বানানো। তো সেই গল্প বানাতে গিয়ে আমার মনে হলো যে আমি তো ক্লাস ওই 5, 6, 8, 9 এ পড়তে এইভাবে গল্প বানাতাম। তো সেটাকে আবার যদি সিরিয়াসলি নেওয়া যায়, কিন্তু এবার শুরুটা মানে প্রফেশনালি যদি করা যায় কেমন হবে। তো তারপর থেকে টুকটাক করে একটু লেখা শুরু, এবং লিখতে লিখতেই লেখিকা হয়ে ওঠা আর কি। কোনো আলাদা রকম প্রিপারেশনও ছিল না। পাঠক আমাকে লেখক বানিয়েছে, আমি নিজেকে লেখক বানাইনি, এটাই বলতে পারি। বাহ, বেশ। আচ্ছা, একটা প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে যে এই আপনি শুরু করলেন ভারতের নারী গুপ্তচরদেরকে নিয়ে। এটা একটা নন ফিকশন। তো হ্যাঁ, এইটা মানে শুরুতেই এত কঠিন একটা সাবজেক্ট নিয়ে আপনি মানে কিরকম কষ্ট করতে হয়েছে? মানে আই মিন, কষ্টটা হয়তো ঠিক শব্দ নয়, আপনি বেটার বলতে পারবেন। বাট মানে শুরুতেই এইরকম একটা কঠিন
সাবজেক্ট আপনি চয়েস করলেন, এটা কতখানি আপনাকে কাঠখড় পোহাতে হয়েছিল? আমি খুব সাদা ভাষায় জিজ্ঞাসা করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখুন, আমার সবসময় একটা মানে ইন্টারেস্ট থাকে যে আমি একটা এমন বিষয় নিয়ে লিখবো যেটা নিয়ে হয়তো কেউ লেখেনি। বা হুম, হয়তো সেই টপিকের উপরে তো লিখেছেন কিন্তু এলাবোরেটলি লেখেননি। তো যখন আমি আমাদের ইন্ডিয়ান স্পাইদের ব্যাপারে টুকটাক একটু পড়াশোনা করছিলাম, আমাদের আর্মিদের ব্যাপারে একটু পড়াশোনা করছিলাম, তখন আমার স্পেসিফিক ভাবে আমি এই সাবজেক্টটাকে চুজ করি যে ভারতের মহিলা যারা মানে অ্যাকচুয়ালি আমি কেন আরো মহিলাদের প্রতি ইন্টারেস্টেড হলাম কারণ আমাদের আগেকার দিনে মহিলারা আমরা জানতাম সাধারণত ঘরের ভেতরেই থাকতেন, মানে খুব আগেকার দিনে বলছি না, মানে রাজা রানীদের যুগে তো অনেক সময় আমাদের মহিলা যোদ্ধা ছিলেন, সেই পিরিয়ডটা বলছি না, তারপরের যে পিরিয়ডটা আসে যেখানে নারীদেরকে অনেকটা ঘরের ভেতরে বা পর্দার আড়ালে পাঠিয়ে দেওয়া হয়, হুম, সেই সময়টার পরেও যে নারীরা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং গোপনে বিপ্লবীদের সহায়তা করেছিলেন, সেই জায়গাটা আমাকে খুব মানে আগ্রহের জায়গা আমার মনে হয়েছিল। এবং আমি যখন নতুন নতুন জিনিসগুলো জানতে পেরেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এই চরিত্রগুলো তো ইতিহাসে স্থান পায়নি। তাহলে এই চরিত্রগুলো যদি আমরা আরো জানতে পারি এবং যদি কোনোভাবে এটা ইতিহাসকে নতুনভাবে একটা জানার সুযোগ আমাদের হয়, তাহলে বিষয়টা কেমন হয়? তো এটা আমার কাছে একটা পরিশ্রম সাধ্য কাজ তো অবশ্যই। কিন্তু তার থেকেও বেশি আমার মনে হয় যে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ বা এটা আমার কাছে একটা যুদ্ধ, একটা লড়াই যে যারা ইতিহাসে স্থান পাননি, আমি চেষ্টা করছি তাদেরকে যাতে নতুন করে মানুষের মনে স্থানটা দেওয়া যায়। সেইজন্যই আমার ১ম শুরুটাই মহিলা গুপ্তচরদের নিয়ে। মানে ওটার প্রতি আমি খুব আগ্রহী হয়েছিলাম এবং তার মানে শুরুটাই আমার নন ফিকশন দিয়ে। তারপর আস্তে, আস্তে ফিকশন এবং সমান তালে আবার নন ফিকশন এর কাজ আমার চলতে থাকে। এখন তো মহিলা গুপ্তচর পার্ট 2 ও এসে গেছে। হুম, হুম, হুম। আচ্ছা দিদি, একটা জিনিস জানতে চাইবো, এটা আমার কিছুটা অজ্ঞতাও বলতে পারেন। এই যে ফিকশন আর নন ফিকশন, এইটার ডিফারেন্সটা আমাকে যদি কিছু বলেন। অনেকেই হয়তো জানেন না দেখুন, এই কারণে। হ্যাঁ, হ্যাঁ। নন ফিকশনটা আসলে আমাদের যেটা বাস্তব থেকে উঠে আসা সত্য ঘটনা অবলম্বনে যেগুলো ঘটছে, ধরুন বাস্তবের একটা ঘটনা বা বাস্তবের কোনো চরিত্র আ যাকে নিয়ে আমরা লিখছি। কোনো ঘটনা নিয়ে আমরা লিখছি যেটা ঘটেছে সত্যি করে। আর ফিকশনটা পুরোটাই হচ্ছে কল্পনা। আমি হুম, কল্পনার দ্বারা একটা গল্প বানালাম। আর নন ফিকশন এ আমার সেই বানানোর জায়গাটা থাকে না। আমি একটা সত্য ঘটনাকে তুলে ধরছি। হ্যাঁ, হতে পারে কখনো আমরা সেটাকে গল্পের আকারে একটু সাহিত্যের রং দিয়ে তুলে ধরছি। পাঠকের কাছে সেটা সুখপাঠ্য হওয়ার জন্য। কিন্তু আদতে সেটা একটা সত্য সত্য ঘটনা। অথবা আদতে সেটা একজন সত্যিকারের মানুষের ঘটনা বা গল্প। তো এটাই নন ফিকশন আর ফিকশন এর পার্থক্য। এবার নন ফিকশন আপনি যেটা ১ম এ প্রশ্ন করেছিলেন, আমি উত্তরটা হাফ দিয়েছিলাম, বাকিটা দিই। নন ফিকশন লিখতে গেলেই একটা পরিশ্রম এবং কাঠখড় পোড়ানোর কথা সত্যিই উঠে আসে। কারণ হচ্ছে আপনাকে সঠিক তথ্যগুলো পেতে হবে। এবার হুম, সঠিক তথ্যগুলো পেতে গেলে আপনি যে তথ্যগুলো পাচ্ছেন, সেগুলো সঠিক কিনা সেটা আগে যাচাই করতে হবে। তো এখন বলতে গেলে আমাদের কাছে ইন্টারনেট আসার পর না আমাদের কাছে এই বিষয়টা একটু সহজ হয়েছে। কিন্তু সহজের থেকেও আমি বলব ইন্টারনেটের উপর সবসময় আমরা ভরসা করতে পারি না। হ্যাঁ, তো এর তখন সঙ্গে একটা কথা হ্যাঁ, আছে আমারও, যে লোকে অনেক হ্যাঁ। সময় উইকিপিডিয়ার উপর ভরসা করে, কিন্তু উইকিপিডিয়াতেও ডেটা মডিফাই করা যায়। মানে যা শোনা কথা, এটা অবশ্যই একদম, মানে একদম তাই। দেখতে পাইনি। দেখুন Wikipedia বা অনলাইনের উপর এই যে আমরা ডিপেন্ড করছি, সেটার পরেও না মানে একজন লেখক লিখতে গেলে হুম, শুধু এই Wikipedia বা অনলাইন সাইটের উপর ডিপেন্ড করা যায় না। তিনি যে তথ্যটা পাচ্ছেন বা আমি যে তথ্যটা পাচ্ছি, সেটাকে আমাকে যাচাই করতে হবে। এবার যাচাই করতে গেলে আমার দরকার একটা ভ্যালিড তথ্য এবং সেটা সাধারণত বই বা কোনো নিউজ আর্টিকেল বা ধরুন আমি ন্যাশনাল লাইব্রেরিতেও গেছি মহিলা গুপ্তচর লেখার জন্য। আমাকে ন্যাশনাল লাইব্রেরিতেও যেতে হয়েছে বিশেষ করে এই পার্ট 2 টা লেখার জন্য। তো এই যে বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে বা এই তথ্যটাকে আমি যেটা পেলাম সেটাকে যাচাই করা এবং আরো অনেক তথ্য পাওয়া। তো সেটার জন্য আমাদের একটু পরিশ্রম আছে। তবুও আমি বলব নন ফিকশন কাজের মধ্যে একটা উম নিজস্ব একটা আনন্দ আছে যে আমি যে চরিত্রগুলো হারিয়ে গেছেন বা যে চরিত্রগুলো সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না, তাদেরকে যদি মানুষের মাঝে তুলে ধরা যায়, তাহলে এই কাজটা অনেকটা আমার কাছে আসলে আমি শ্রদ্ধা নিয়েই এই কাজটা করি। আমি জানি না আ কতজন মানুষের নন ফিকশন এর প্রতি ইন্টারেস্ট আছে। কিন্তু আমার মনে হয় মানে যেমন ধরুন মহিলা গুপ্তচরদের অনেকের সম্পর্কে আমি কিছুই জানতাম না। তো সেটা আমারই অজ্ঞতা। তো আমি মনে করলাম যে যখন আমি জানি না, তখন নিশ্চয়ই আমার মতন আরো অনেক মানুষ আছেন যারা জানেন না। তো আমি জানলাম, আমি পড়লাম, শিখলাম। এবার আমার মনে হলো এটা আমার কর্তব্য
একজন মানুষ হিসাবে যে আরো 5টা মানুষকে জানানো। সেই থেকে আমার নন ফিকশন লেখা শুরু। বাকিটা তো লিখতে, লিখতে হয়ে গেছে। হুম। আচ্ছা, এবার একটা গল্পের ব্যাপারে আসি, সেটা হচ্ছে হুম, নরকরাজ, রুদ্ধশ্বাস গল্প। কিন্তু মানে হুম, নরকরাজে অনেকগুলো দিক আপনি কভার করেছেন। প্লাস মাইথোলজি একটা ভালো সংমিশ্রণ রয়েছে। আচ্ছা, একটা প্রবলেম আমরা দেখি আজকের দিনে, আ আমাদের মাইথোলজিতে অনেকগুলো পুরাণ রয়েছে। এছাড়া অসংখ্য তার টিকা আ টিকা গ্রন্থ বা অন্যান্য আরকি রয়েছে। হুম। তো এইসব জায়গা থেকে যখন আপনি ডেটা কালেক্ট করেন, কিভাবে করেন বা কত সময় লাগে? লাইক আমি বলতে চাইছি, এই যে নরকাসুরের যে বর্ণনাটা আসে, এটা কিন্তু আমিও অনেক ক্ষেত্রে আমি আগে শুনিনি। আমি এই গল্পেই ১ম বার শুনি। তো এই ডেটাগুলো আপনি তোলেন কিভাবে বা কোত্থেকে পান? দেখুন, পুরাণের প্রতি আমার আগ্রহ ভীষণ, আ মাইথোলজির প্রতি। সেটা শুধুমাত্র হিন্দু মাইথোলজি বলে নয়, ইন্ডিয়ান মাইথোলজির বাইরেও আমার ইন্টারেস্ট আছে। তো হুম, আগ্রহ থেকেই বলতে পারেন যে এই মাইথোলজির বিষয়টা আমি আ মূলত চর্চা করি। হুম, পুরাণকে আমরা ১ম চিনেছি কিন্তু মা ঠাকুমা বা দিদিমাদের হাত ধরে। হুম, 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 আমাদের কাছে পুরাণ জিনিসটা আসেই হচ্ছে মা দিদিমাদের কাছ থেকে গল্প শোনার মাধ্যমে। এবার ১ম আমি যদি বলব সঠিক তথ্য ভান্ডার, তাহলে সেটা মা দিদিমার। এবং তারপরে গিয়ে সেই তথ্যটাকে যাচাই করতে গেলে আমাদেরকেও পড়তে হয়েছে। পুরাণ আপনি বলবেন, ধরুন আমাদের যে ধর্মগ্রন্থই যদি বলি, আমাদের আ মহাভারত বলুন যে কাব্যগ্রন্থ বা রামায়ণ, এবং এই টুকটাক পড়তে, পড়তে ইন্টারনেটে তো এখন অনেক কিছু এভেইলেবল রয়েছে। আমি যেটা আগেও বললাম। তো এই নরকাসুরের কাহিনী বা শ্রীকৃষ্ণর কাহিনী, এগুলোর উপরেও বেশ কিছু বই এভেইলেবল রয়েছে। যেগুলো পড়া বা ধরুন এই মাইথোলজি সম্পর্কে আরেকটু জানতে চাওয়া, এবং সেখানেই খুঁজতে, খুঁজতে কিছু না কিছু বই পেয়ে যাই। নন ফিকশন লিখতে গিয়ে বা ফিকশন লিখতে গিয়ে আমি দেখেছি মোটামুটি একটা আইডিয়া থাকলে আমরা যদি সেটা ধরে এগোতে পারি, তাহলে আমরা বইয়ের সন্ধান ঠিক নিজেরা পেয়ে যাই। মানে এটা আম দেখবেন নন ফিকশন বইয়ের ক্ষেত্রে বা ফিকশন বইয়ের ক্ষেত্রেও আমি যখন লিখি না, বা পিছনে আমার থাকে ওই বইগুলোর পিছনে যে এইখান থেকে কালেক্ট করা হয়েছে তথ্য বা এই বইটা থেকে নেওয়া হয়েছে। তো সাধারণত সেটা দেওয়া থাকে। এবার হ্যাঁ, অবশ্যই সেটা পরিশ্রম সাধ্য এবং অবশ্যই আপনাকে জানতে হবে যে তথ্যটা সঠিক কিনা। তবে হুম, মোটামুটি একটা আ রিলায়েবল বই থেকে যদি আপনি পড়েন, তাহলে আ সেটা পাওয়া সম্ভব। হুম। আর নরকাসুরের গল্প ১ম শোনা আমার আ মায়ের কাছে। আর তারপরে সেটাকে আবার আরেকটু ভালোভাবে মডিফিকেশন হয়ে আমি বিষয়টাকে পড়ি। যখন পড়ি তখন আরো উপলব্ধি করি, জানতে পারি। মানে না, আমাদের কারণ হচ্ছে এই মাইথোলজিটা ভীষণ। জিনিসগুলোকে খুঁজে বের করা খুবই শক্ত। তার কারণ হচ্ছে আপনাকে সেইরকম ডিটেইলস এ পড়লে তবেই আপনি জানতে পারছেন। আর এই হচ্ছে ব্যাপার। এটাই আমি বলতে চাই। কারণ হুম, অনেকেই আছেন তারা আ মানে এই পুরাণ তো দূরের কথা, সামান্য রামায়ণ মহাভারতও, মানে সামান্য বলছি না, ওটাও অনেক বড় জিনিস। কিন্তু রামায়ণ মহাভারতও পুরোপুরি জানে না। অনেক স্টোরিজ আছে এইগুলোর মধ্যে। যাই হোক, আচ্ছা, উম এবার একটা জিনিসে আসি। ধরুন রিভিউ। সিনেমার ক্ষেত্রে অহরহ পাওয়া যায়। একটি সিনেমা আজকের দিনে রিলিজ করলে সাধারণ মানুষের কাছে উপলব্ধ হওয়ার আগেই তার রিভিউ এসে যায়। ঠিক আছে? হুম, কিন্তু বইয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা লং প্রসেস। লাইক ধরুন আপনি একটা জিনিস চিন্তা করলেন, আপনার ইনসেপশন, সেখান থেকে জিনিসটাকে কাগজে কলমে রূপান্তরিত করা, তার মাঝখানে দীর্ঘ রিসার্চ, তারপর পাবলিকেশন, পাবলিকেশন থেকে পাবলিশ হলো, পাবলিশ হয়ে বাজারে গেল বই, এবং তারপর মানুষ কিনলো, মানুষ পড়লো, মানুষ তারপর রিভিউ দিল। তো এতটা লম্বা একটা ইয়ে রয়েছে, প্রসেস রয়েছে। তো এই যে লম্বা প্রসেসের পরে, এবং ভারতবর্ষে বুক রিভিউয়ারের সংখ্যা খুব বেশি নয়। তো হুম। এই রিভিউটা আপনি কিভাবে দেখেন? এবং এই ধরুন ভালো রিভিউও আসতে পারে, খারাপ রিভিউও আসতে পারে। অবশ্যই তার ব্যক্তিগত আ মানে মতামত। তো সেই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আম আমরা কোনো একটা জিনিস দেখছি বা পড়ছি, আ তাতে আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত মতামত থাকে। এখন আমি যখন একটা সিনেমা দেখছি, আমি সিনেমার ক্ষেত্রে বলি। আমি যখন একটা সিনেমা দেখছি, আমি কিন্তু দেখি না যে একজন ডিরেক্টর বা সেই অ্যাক্টর, অ্যাক্ট্রেস এর ঠিক কতটা পরিশ্রম লুকিয়ে আছে এই গোটা সিনেমাটা বানাতে গেলে, বা একজন প্রোডিউসার এর কতটা এর পিছনে মানে অর্থ রয়েছে। এবং আরো কত শত মানুষের রাত-দিনের পরিশ্রম রয়েছে সেটাকে গড়ে তুলতে। আমরা দেখি,
দেখার পরে আমাদের ভালো লাগলো কি মন্দ লাগলো সেটাকে আমরা শুধু জানিয়ে দিই। মন্দ লাগলে আমরা আরো বাজেভাবে বলি যে আমাদের সময় নষ্ট হলো, হ্যানা ত্যানা। এবার বিষয়টা হচ্ছে না, কেউ একটা তৈরি করা জিনিসের কারিগরের পরিশ্রমটাকে সেভাবে দেখে না। এটা কিন্তু বাস্তব। এটা হয়তো আমিও এতটা খেয়াল করি না। তো সেটা তো আমাদের লুকিয়ে থাকেই, তার পেছনের একটা পরিশ্রম। শুধু আমার নয়, আমি তো লিখছি। যিনি প্রকাশ করছেন, যিনি কভারটা বানাচ্ছেন, যিনি ভেতরের ইলাস্ট্রেশন করছেন, যিনি প্রুফ চেকিং করছেন, প্রত্যেকে কিন্তু, যিনি ছাপাচ্ছেন প্রেসে, প্রত্যেকে কিন্তু একটা বইয়ের সঙ্গে যুক্ত। একটা বই শুধু একজন লেখক বা একজন প্রকাশক তৈরি করেন না। একটা বই তৈরি হতে গেলে অনেকগুলো মানুষকে প্রয়োজন। তো এই প্রত্যেকটা মাধ্যমেরই পরিশ্রম আছে। এবার হ্যাঁ, এটা তো বিষয় যে একটা বই যখন মার্কেটে আসছে, তারপরে মানুষ পড়ছেন, আ পড়ে মিশ্র প্রতিক্রিয়া আসছে, সেটা অনেক ক্ষেত্রেই হয়। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না। ততটা ভালো লাগে না। এবার এটা খুব স্বাভাবিক, কারণ প্রত্যেকের ব্যক্তিগত পছন্দটা আলাদা। ধরুন একজনা বইটার খুব নাম শুনেছেন, কিনে ফেললেন বইটা। কিন্তু তার পড়তে গিয়ে মনে হলো যে আমি ঠিক এরকম থ্রিলার পছন্দ করি না। আমার তো পছন্দ একটু হরর জনার, কিন্তু আমি কিনে ফেলেছি। তো তার কাছে তখন কিন্তু সেটা অপছন্দের। বা তিনি হয়তো পুলিশ প্রসিডিউরাল টা ঠিক খুব একটা পছন্দ করেন না। মানে ঠিক ওইভাবে যে তদন্তটা চলবে সেটা না, বরঞ্চ তার কাছে গোয়েন্দা কাহিনীর মতন করে যদি জিনিসটা প্রস্তাবিত হয়, সেটা উনার কাছে বেশি ভালো লাগে বা প্রেজেন্টেড হয়। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের ডিফারেন্ট, ডিফারেন্ট টেস্ট এর ব্যাপার। এবং সেখান থেকে রিভিউ গুলো উঠে আসে। আ দেখুন, একটা বিষয় হচ্ছে যে যদি ব্যক্তিগত আক্রমণ করা না হয়, হুম, তাহলে আমি বলব রিভিউর ভালো মন্দ দুটোই অ্যাকসেপ্টেবল। কারণ আমি যদি শুধু ভালোটাই শুনতে থাকি, তাহলে আমার কাজের ক্ষমতাটা স্যাচুরেশন এসে যাবে। সেটা কখনোই কোনো রকম ফিল্ডের ক্ষেত্রেই কিন্তু সেটা ভালো নয়। শুধু সাহিত্য জগৎ বলে না, কোনো ফিল্ডের ক্ষেত্রেই ভালো নয়। কারণ যত চর্চা হবে, যত চর্চিত হবে, আ তত বেশি সে জিনিসটা আরো বেশি উন্নত হওয়ার একটা পথে এগোবে। তো আমি বলি মানুষের ভালো মন্দ লাগতেই পারে, এবং সমালোচনাটা হোক, রিভিউটা হোক, কিন্তু সেটা গঠনমূলক হোক। আমার ভুল ত্রুটি থাকতে পারে। আমি সেটা কিভাবে সংশোধন করতে পারি এটাও মানুষ বললে সেটা বেশি ভালো হয়। বা ধরুন আমার কিছু খারাপ লাগলো, আ যে বিষয়টা খারাপ লাগলো বা আমার মনে হলো যে এই সাজেশনটা ভালো হতে পারে, আমিও সেই ব্যক্তিকে সেই সাজেশনটা দিতে পারি। ধরুন একটা সিনেমা দেখার পর আমার মনে হলো যে সিনেমাটার মধ্যে গানের সংখ্যাটা কম। বা সিনেমাটার স্টোরিটা ভালো, কিন্তু স্ক্রিপ্ট রাইটিং টা ভালো না। বা প্রেজেন্টেশন টা ভালো না। তো আমি রিভিউর সঙ্গে সেই মতামতটাও দেব। ব্যক্তিগত মতামত। সেটা গঠনমূলক একটা সমালোচনা থেকে আমি হুম। ব্যক্তিগত আক্রমণ করব। তো রিভিউ সবসময় শুধু লেখক সম্প্রদায় বলে নয়, রিভিউ প্রত্যেকের কাছেই গ্রহণযোগ্য যদি সেটা গঠনমূলক হয়। আর বাকি প্রত্যেকটা জিনিসের ভালো-মন্দ দুটোর ব্যালেন্স রাখাটা খুব দরকার। সবসময় ভালো শুনলে বা সবসময় মন্দ শুনলে বিষয়টা একঘেয়েই হয়ে যাবে। তো আমি বলব রিভিউর প্রয়োজন আছে। আ এবং বেশি করে আ আমাদের এখন অনেক রিভিউয়াররা উঠে এসেছেন আমাদের বাংলার বই জগতে। আমি তো হুম, টুকটাক দেখতে পাই বইয়ের রিভিউ। আমার বইয়ের ক্ষেত্রেও হয়। হুম, ভালো লাগা মন্দ লাগা মানুষ জানান। তো আমি বলব এটা ভালো। মানে একটা জিনিস নিয়ে চর্চা হওয়াটাই ভালো। সেটা বেশি মানুষের মনের মধ্যে থাকে, পৌঁছে যায়। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, আপনি এটা বললেন বলে বলছি। হুম, নেগেটিভ পাবলিসিটি, যেটা নিয়ে মানুষ আজকাল খুব কথা বলে। সেটা হুম, হচ্ছে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমি অতটা ঘটতে দেখিনি। তবে অনেকের ক্ষেত্রে দেখেছি কোনো নেগেটিভ রিভিউ আসার পর সেই বইটার চর্চাটা যেন আরো বেড়ে যায়। হতেই হুম, পারে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হয়তো পড়ে খারাপ লেগেছে। কোনো হুম। সিনেমাও তাই। আমি দেখেছি, ধরুন এই সিনেমাটা আমার দেখে খুব একটা ভালো লাগেনি। মানুষের ইন্টারেস্ট বোধহয় উদাহরণ হিসেবে তারপরে হয়। আদিপুরুষ বলতে পারেন। উদাহরণ হিসেবে হ্যাঁ, আদিপুরুষ বলতে পারেন। ২ বছর আগের সিনেমা, কিন্তু লোকে এখনো খারাপ সিনেমা উদাহরণ হিসেবে ওটাকে একদম, একদম, বলে। একদম। হুম, একদম যে কেন খারাপ? এটাও বোধহয় হুম। মানুষ দেখতে চায়। তো এই আ কেন একটা খারাপের জন্য নেগেটিভ, এই সিনেমাটা বিখ্যাত। মানে হ্যাঁ, কুখ্যাত হ্যাঁ। বলা যাবে। একদম, একদম। মানে তো নেগেটিভ পজিটিভ রিভিউ ঠিক একটা সিনেমার প্রচার বা বইয়ের প্রচারকে কিন্তু অনেকটাই ত্বরান্বিত করে। সেটা নেগেটিভ হুম, রিভিউ হোক কিংবা পজিটিভ রিভিউ হোক। তো সেইজন্যই আমি বলব সব মার্কেটের ক্ষেত্রে রিভিউটা প্রয়োজন, দরকার, ভালো। চর্চা থাকুক। তবেই সেটার গঠনমূলক আরো মানে নতুনভাবে সেই জিনিসটাকে সাজানোর একটা স্কোপ থাকে। বেশ। আচ্ছা দিদি, এবার আপনার লেখার ব্যাপারে আসি একটু। আ এই যে আপনার ছোটবেলা থেকেই কি ইতিহাস খুব পছন্দের বিষয়? একদম না। আমি সালটার নয়? মুখস্থ রাখতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। একেবারেই না। বরঞ্চ ইতিহাসটাকে না মুখস্থ করতে হতো বলে আমি খুব ভয় পেতাম। আমার হুম। খুব প্রিয় সাবজেক্ট ছিল প্রবলেম বাংলা। প্রবলেম এবং হতো, সাল তারিখটা তো অবশ্যই সবার প্রবলেম হতো। মানে হ্যাঁ, মুখস্থ আমার রাখা কিন্তু শক্ত একদম। একদম, একদম। ইতিহাস একদম প্রিয় ছিল না। প্রিয় ছিল বাংলা, আ প্রিয় ছিল বিজ্ঞান।
যার হুম, জন্য পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়াশোনা। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে লিখতে গিয়ে না আমি ইতিহাসটাকে ভালোবেসে ফেলেছি। মানে হুম, আগে আসলে ইতিহাস মুখস্থ করতাম। আর এখন ইতিহাসটাকে অনুভব করি। যখন ইতিহাসটাকে অনুভব করছি তখন বুঝতে পারছি যে কি, কি ঘটে এসেছে এবং সেই সময়কালটাকে যদি অনুভব করা যায় তাহলে আমি বলতে পারি ইতিহাস এমন একটা বিষয় আ এটা তো পড়ার বিষয় না, এটা জানার বিষয়। আমরা এটাই হুম। ভুল করে আসি ছোটবেলা থেকে যে আমরা পড়ি, মুখস্থ করি, জানি না। এবার যখন জানি বা অনুভব করতে শিখেছি তখন ইতিহাস খুব প্রিয় হয়ে উঠেছে আমার কাছে। মানে এবার এখন লিখতে গিয়ে বুঝতে পারছি যে ইতিহাস কতটা ইম্পোর্টেন্ট আমাদের জীবনে। মানে ইতিহাস না থাকলে বর্তমান হতো না। হুম, কিন্তু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইতিহাস ছোটবেলায় আমার প্রিয় বিষয় ছিল, সাল তারিখ বাদে অবশ্যই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে আজকের দিনে আ ইতিহাস যে মানুষে, মানুষে বিভেদের কারণ হয়ে যাচ্ছে। মানে ৫০০ বছর আগে কোনো একটি জনজাতি কোনো একটি জনজাতির উপর অত্যাচার করেছিল বলে সেই জনজাতিকে আজকের দিনে অন্যভাবে দেখা হবে। কিংবা আ আরো অন্যান্য অনেক কারণ আছে। এখন বলতে গেলে সেটা একটা অন্য সাবজেক্ট হয়ে যাবে। হুম, হুম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আজকাল সবাই প্রায় ইতিহাসবিদ হয়ে গিয়েছে এবং ইতিহাসকে আ মানে বিকৃত করেও অনেকে প্রেজেন্ট করছে। সিনেমা ইতিহাসধর্মী হয়ে গিয়েছে এবং সেখানেও সিনেমাকেও সিনেমাতেও ইতিহাসটাকে বিকৃত করেই প্রেজেন্ট করা হচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? হুম, দেখুন ১ম কথা হচ্ছে আমার কাছে মনে হয় ইতিহাসটাকে বিকৃত না করাই ভালো। হুম, আ ইতিহাসকে আশ্রয় করে কোনো গল্প তৈরি করা ফিকশনাল বা ইতিহাসকে আশ্রয় করে কোনো সিনেমা তৈরি করা ঠিক আছে। কিন্তু ধরুন ঘটেছে এক আর আমি ঘটিয়ে দিলাম আরেক। এইটা হুম, ঠিক না। এবার সেটাও ঠিক আছে। মানে ধরুন আপনি একটা জায়গায় কোনো চরিত্রের একটা এমন দিককে প্রেজেন্ট করলেন, যেটা হয়তো ছিল না অতীতে। সেখানটাও আমার মতে বলে ঠিক আছে, যতক্ষণ না সেটা হার্মফুল হচ্ছে। কারণ আপনি হুম, কল্পনার রঙে সাহিত্যকে বা কল্পনার রঙে আপনি যখন একটা সিনেমাকে তৈরি করছেন, আ তখন আপনার অনেক কিছু ফিকশন আসবেই। একদম কাঠখোট্টা ইতিহাস সেখানে থাকতে পারে না। কারণ তাহলে সেটা পাঠক বা দর্শক নেবেন না। তো ততটাই আপনি রঙিন করুন যতটা রং দিলে ইতিহাস অপরিবর্তিত থাকে। কিন্তু সেটা সুখপাঠ্য অথবা আ সুন্দর মানে সুদৃশ্য হয়। তো আমি বলব যে বিকৃত করাটা খুবই মানে খারাপ না। আমাদের যা ইতিহাস ছিল না এবং হুম, সেটাকে আজকে দেখানো হচ্ছে যে হ্যাঁ, এইটাই ঘটেছে এবং হুম, সেটার ফলে বর্তমানে একটা আ এমন পরিস্থিতি একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে, এটা কখনোই কাম্য নয়। মানে এটা ও আমার কাছে কখনোই ঠিক বলে মনে হয় না। বেশ। তো ইতিহাস নিয়ে তো কথা হলো। কিন্তু রানী কাহিনী কিভাবে আপনি মানে সৃষ্টি করলেন? হ্যাঁ, এটা একটা বলি খুব সত্যি কথা। আ রানী কাহিনী আমি ১ম একটা সিনেমা দেখেছিলাম। আ আচ্ছা। সাউথের একটা সিনেমা। রানী রুদ্রমাকে নিয়ে, রুদ্রমা দেবী। তো সেটা দেখার পর আমার হঠাৎ মনে হলো যে আ রুদ্রমা দেবী কি সত্যিই হিস্ট্রিতে ছিলেন? মানে আমার জানা ছিল না। তো হুম, সিনেমাটা দেখার পর আমি Google এ সার্চ করি। সার্চ করার পরে দেখি হ্যাঁ, উনি ছিলেন। মানে এই চরিত্রটা ছিল এবং এই চরিত্রটা সত্যিই এতটা ইন্টারেস্টিং যে উনি নিজের সাম্রাজ্যকে একজন নারী হয়ে হুম, শাসন করলেন। বাবার যে থেকে পাওয়া যে সাম্রাজ্য সেটাকে একজন নারী হয়ে শাসন করলেন। এটা আমাকে একটু ভাবিয়েছিল। মানে আমরা তো ছোটবেলা থেকে রাজিয়া সুলতানাকেই পড়ে এসেছি এবং হুম, এখানেও রাজি আমি কারেক্ট করব। হিস্ট্রি পড়তে গিয়ে আমি দেখলাম রাজিয়া সুলতানা নয়, আ তাকে কিন্তু সুলতান উপাধিই দেওয়া হয়েছিল এবং নামটা ছিল রাজিয়া সুলতান। যেটাকে হুম, আমরা পড়ে এসেছি রাজিয়া সুলতানা বলে। তো এটা হুম, যখন আমি পড়ি, আবার রাজিয়া সুলতানাকে পড়ি, তখন আমি দেখি না ওটা রাজিয়া সুলতান। কারণ উনি সুলতান উপাধিটা পেয়েছিলেন। ওই পদটা উনি পেয়েছিলেন একজন মহিলা হয়েও। তো আমরা রাজিয়া সুলতান বা আমরা রানী লক্ষ্মীবাঈ সম্পর্কে জানি। এর থেকে খুব একটা বেশি আমরা কিন্তু জানি না, না। না। এবার 'রুদ্রমা দেবী' সিনেমাটা দেখার পর আমার মনে হলো যে যদি 'রুদ্রমা দেবী' আমার না জানার মধ্যে থেকে থাকেন অথচ এমন একটা চরিত্র যিনি সিমিলার টু রাজিয়া সুলতান বা সিমিলার টু রানী লক্ষ্মীবাঈ, তাহলে নিশ্চয়ই আরো অনেক চরিত্র আছে। আমাদের ইতিহাসের বইয়ে সেটা স্থান পায়নি। তো এই কবর খুঁড়তে গিয়ে আরকি আমার আ লিস্টে এরকম ৬৬ জন রানীর কথা উঠে আসে। এ যাদের বাবা! মধ্যে থেকে হাফ মানে ৩৩ জন রানীকে নিয়ে আমি রানী কাহিনীর পার্ট 1 করেছি এবং এটার পার্ট 2 আসবে। খুব আচ্ছা। শীঘ্রই আসবে। তো আমার তখন মনে হলো যে রানী হয়েও রাজ্য শাসন করা বা রাজকন্যা হয়ে রাজ্য শাসন করা এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। সেই হুম, সময়ে দাঁড়িয়ে যখন মহিলাদেরকে সত্যিই রাজ্যের মাথা ভাবা হতো না বা মহিলারা যে শাসন করতে পারেন, তারা যে কূটনীতিবিদ হতে পারেন বা রাজনীতিবিদ হতে পারেন এটা কিন্তু ভাবা হতো না।
মহিলারা সাজসজ্জায় ব্যস্ত থাকতে পারেন, বা মহিলাদেরকে বিষকন্যা হিসেবে ইউজ করা যেতে পারে, বা একজনকে টোপ করে আর একটা রাজ্যে পাঠিয়ে ইউজ করা যেতে পারে, এটা কিন্তু ভাবা হতো। কিন্তু কখনোই এটা ভাবা হতো না যে মহিলা শাসন করবেন এবং পুরুষ তার শাসনাধীন থাকবে। তো সেটা যখন ঘটেছে, তার মানে সেই ইতিহাসটা কিন্তু আমাদের অজানা, অনেকটাই অজানা। আমরা জাস্ট দুটো কি তিনটে নাম জানি, তার বেশি জানি না। তো আমার মনে হলো যে এটাও আরেকটা ইন্টারেস্টিং টপিক হতে পারে, যেটা আমরা জানি না এবং আমরা জানতে চাই। সেই থেকে রানী কাহিনী উঠে আসা, এবং ওখানে লেখাই আছে দ্য ইন্ডিয়ান উমেন হু রুলড দেয়ার কিংডমস। তো কিংডমস মানেই আমাদের রাজত্ব, মানে ইংরেজিতেও তো কিংডমস, কিন্তু হুম, শাসন করেছিলেন কুইন্স। তো হুম, সেইটা আমি এখানেতে মানে আমার বইয়ের ওটা ট্যাগলাইন, তো সেটাই আমি এখানেতে তুলে ধরার চেষ্টা করেছি, যাদেরকে আমরা একদম জানি না। এখানে প্রচুর এমন রানীর কথা উঠে এসেছে যে নামগুলো আমি নিজেই তখন প্রথম শুনেছি। মানে আমাদের ইতিহাস বইটা এতই সংক্ষিপ্ত যে হুম। এই রানীদেরকে স্থান দেওয়ার মতন মানে তাদের উদারতা ছিল না, এতই তারা কার্পণ্য আমাদের ইতিহাস বইটা। এই হচ্ছে না, বিষয়, মানে এটা এটা আমার কাছে যদিও আশ্চর্য। বিতর্কিত মন্তব্য হবে, তবুও বলতে পারি যে আহ, কিছুটা মানে আবার অথরিটির আন্ডারেও রয়েছে ব্যাপারটা, কতখানি লোককে জানাবো বা ছাত্রদের বা ছাত্রীদের জানানো হবে, কতখানি জানানো হবে না, এটাও একটা ম্যাটার। একটা বিষয় আসি, আহ, হত্যা যদি শিল্প হয়, ঠিক আছে, আপনার নন ফিকশন লেখা এবং কন্ট্রোভার্সিয়ালও বটে, আর অমীমাংসিত বলা হয়েছে, তো এইটা রিসার্চে হ্যাঁ, কি কি অসুবিধা হয়েছিল আপনার? আচ্ছা। হত্যা যদি শিল্প হয়, দুটো পার্ট আছে, পার্ট ওয়ান, হুম, পার্ট টু। পার্ট ওয়ানটা নেওয়া হচ্ছে যত ফিমেল সাইকো সিরিয়াল কিলারদেরকে ফোকাস করা হয়েছে পার্ট ওয়ানে। ফিমেল মানে নারী চরিত্র, কিন্তু সিরিয়াল কিলার এবং সাইকো, মানে তাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল। আর দ্বিতীয় আমার যে বইটা, সেটা অমীমাংসিত কিছু হত্যা রহস্য বা মৃত্যু রহস্য, মানে যেগুলো আজ হুম, অব্দি মীমাংসা করা যায়নি, সম্ভব হয়নি, কিন্তু খুব স্ট্রেঞ্জ ডেথ। মানে কেউ না কেউ তো হত্যা করেছে, অবভিয়াসলি বোঝা গেছে, কিন্তু কে হত্যা করেছে সেই হত্যাকারীকে আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। তো এই হুম। হচ্ছে দুটো বই। প্রথম বইটা সম্পর্কে বলি। প্রথম বইটা লিখতে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আচ্ছা। আহ কারণ হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে মহিলারা যে এত হিংস্র হতে পারে, হুম, আহ সেটা আমার কেন বোধহয় অনেকেরই জানা ছিল না, যে মহিলারা এতটা হিংস্র হতে পারে। মানে মহিলারা, মানে এটা আমি রানী কাহিনী লিখতে গিয়েও দেখেছি, নারী চরিত্র সত্যিই বড় জটিল। মানে তারা যদি ভাবে যে আমরা নরম, তাহলে নরম। আর তারা যদি ভাবে যে আমরা বিদ্রোহ করব এবং আমরা লড়াই করব, তাহলে ওরা কিন্তু প্রাণপণ সংগ্রাম করবে। এবং সব থেকে বেশি ওদের দুর্বল জায়গা হচ্ছে নিজেদের সংসার, নিজেদের রাজত্ব, নিজেদের যে একটা গণ্ডি। তো এটা আমি খুব খেয়াল করে দেখেছিলাম রানী কাহিনী লেখার সময়, যে মহিলারা কিন্তু নিজেদের এই পরিসরটাকে বাঁচাতে ভীষণ ফেরোসাস হয়ে ওঠেন, ভীষণ মানে মারাত্মক। মানে তার হিংস্রতা পুরুষের সমানও হতে পারে না, তার থেকেও অধিক। তো এই হত্যাজাতি শিল্প হয় লিখতে গিয়ে আমি দেখলাম মহিলারা সত্যি হিংস্র এবং বিভৎস হয়ে যেতে পারেন, যদি তাদের মধ্যে সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার আসে। তো এবার এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলতে আমি এই ক্ষেত্রে চরিত্রগুলোকে দেখেছি। আহ কেউ হয়তো ধরুন নিজের সন্তানকে হত্যা করছে, কেউ নার্সিং, হ্যাঁ কেউ নার্স, মানে সেটা তার কাজ, কিন্তু তিনি রোগীদেরকে হত্যা করছেন। এবং এত ইনোভেটিভ সব পন্থা অবলম্বন করেছেন, মানে যেগুলো বেশ অবাক করার মতন বিষয়। এছাড়া এমন কিছু চরিত্র আছে যে একের পর এক নিজের স্বামীদেরকে হত্যা করে গেছে। আপনি ওই আম, সুজান সেভেন হাজবেন্ড বা সাত খুন হ্যাঁ, মাফ সিনেমাটা যেটা আমরা জানি, হ্যাঁ বেসিক্যালি ওই দুটো জিনিসই যে মানে প্র্যাকটিক্যালি যে নারী চরিত্রটার উপর অবলম্বন করে, সেটা হচ্ছে একজন রোমানিয়ান সিরিয়াল কিলার, ভেরা রেনসি। হুম, অনেকে বলে ভেরা রেনসি নাকি আসলে ছিল না, আবার অনেকে বলে হ্যাঁ ছিল। তো যতটা তার সম্পর্কে তথ্য পাওয়া গেছে, ভেরা রেনজির কিন্তু 32 জনকে হত্যা করেছিল, এবং তার মধ্যে প্রত্যেকেই তার স্বামী এবং প্রেমিক। এবং মানে তার স্বামীকেই প্রথম তিনি হত্যা করেন, তারপর একে 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 তার জীবনে যত প্রেমিক আসে। ওনার একটা অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল। হুম, উনি ভাবতেন যে ওনার জীবনে যে এলো, উম তার হৃদয়ে যেন উনি শেষ নারী হন, মানে উনিই শেষ ভালোবাসা হবেন। তো এবার সেটা কি করে সম্ভব? না, যদি তাকে মেরে ফেলে দেওয়া যায়, তাহলে সে যদি মৃত হয়ে যায়, তার মানে তার জীবনে আর তো কেউ আসতে পারছে না, তার মানে বেরাই শেষ নারী। তো
তো সেইটা ভেবে উনি কি করেন, একের পর এক উনি যাকেই ভালোবাসেন তাকেই হত্যা করে দেন, যে তার জীবনের যেন উনি শেষ নারী হন। মানে এটা একটা মারাত্মক সাইকোলজিক্যাল একটা ওনার মধ্যে ডিসঅর্ডার কাজ করেছিল। হুম, তো সেই থেকেই ভেরা রেমজি এবং আরো অনেক এখানে চরিত্র রয়েছেন। তার মধ্যে একজন তো খুব ফেমাস একজন রেসলার ছিলেন, যিনি একের পর এক বৃদ্ধাদেরকে খুন করতেন, কারণ তার মা তার উপরেতে অত্যাচার করেছিল একসময়। তো মায়ের থেকে অত্যাচার পাওয়ার পর না বয়স্ক মহিলাদের প্রতি তার একটা আলাদা রাগ জন্মায়, এবং তার থেকে তিনি এই বয়স্ক মহিলাদের যারা একা বাড়িতে থাকতেন তাদেরকে খুন করতে শুরু করেন। তো একের পর এক এইসব অদ্ভুত চরিত্রগুলো উঠে আসে, এবং সেই জন্যই যেটা বিষয়, আমি অসুস্থ হয়ে গেছিলাম লিখতে গিয়ে। কারণ এর মধ্যে বেশ কয়েকটা খুনের বর্ণনা এতটাই নৃশংস ছিল যে আমি নিতে পারিনি। বেশ কিছুদিন খাওয়া বন্ধ হয়ে গেছিল। মানে এটা যখন ১ম এই সিরিজটা অ্যাকচুয়ালি আমার ফেসবুকে শুরু হয়েছিল। ফেসবুকের পাঠকরা পড়তেন। তো তারা যখন পড়তেন তারা জানতেন যে আমি বেশ কিছুদিনের জন্য অসুস্থ হয়ে গেছিলাম এটা লিখতে, লিখতে। তারপর আস্তে, আস্তে এটা আবার বই আকারে আ মানে প্রকাশক যখন চেয়ে নিলেন তখন আমি এটাকে বই করার কথা ভাবলাম। তো এখানে বেশ মানে কি বলবো, অনেকটা নৃশংসতার বর্ণনা ছিল। যদিও আমি বইটা লেখার সময় সেটাকে অনেকটা কমিয়ে লেখারই চেষ্টা করেছি। কারণ আমি যখন নিতে পারিনি বিষয়গুলো তখন আমার মনে হয়েছে বাকিরাও খুব একটা নিতে পারবেন না। তো চেষ্টা করেছি যতটা পরিমাণ মানে নৃশংসতার ভাবটাকে কমিয়ে এবং পাঠযোগ্য করে লেখার জন্য। তো লিখতে গিয়ে অসুবিধা হয়েছিল এটাই আমার কাছে। বাকি তথ্য আমি বেশ কিছু বই, প্রচুর বই পড়তে হয়েছিল লিখতে গিয়ে। আ ইন্টারনেটের সাহায্য নিয়েছিলাম, প্রচুর বই পড়েছিলাম, প্রচুর YouTube ভিডিও দেখতে হয়েছিল। কারণ বিভিন্ন যে রাইটার আছেন যারা এনাদের সম্পর্কে বহুদিন ধরে চর্চা করেছেন, তাদের কিছু ইন্টারভিউজ ছিল সেগুলো আমাকে মানে শুনতে হয়েছে, জানতে হয়েছে চরিত্রগুলোকে। আ তো এই যে এবং মানে বেশ কিছু এমন ভিডিও পেয়েছিলাম, নিউজ ভিডিও পেয়েছিলাম যেখানে সেই খুনিকে দেখানো হচ্ছে যে তাকে ধরে নিয়ে যাচ্ছে, তার ট্রায়াল চলছে। যেগুলো সব দেখতে হয়েছিল তাদেরকে বোঝার জন্য। আ এটাই আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। এই বইটা লিখতে গিয়ে আমার একটু অসুবিধা হয়েছিল। মানে অসুস্থতা আরকি। আর কিছু না। তথ্য আমি পেয়েছিলাম কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। ৩ টে জিনিস বলবো। এক হচ্ছে এখন আমার হুম। ত্রৈলোক্যতারিণীকে শিশু মনে হচ্ছে। দ্বিতীয় ব্যোমকেশের একটা লাইন মনে পড়ছে যে, "তোমরাও কম যাও না।" আর তৃতীয় তৃতীয় আমার এবার নিজের গুলিয়ে যাচ্ছে সরি। মানে আ হ্যাঁ, নওয়াজউদ্দিন সিদ্দিকীর একটা ঘটনা মনে পড়ছে। 'রমন রাঘব 2.0' করার পর উনি নাকি এইরকম অসুস্থ হয়ে পড়েছিলেন। কারণ উনি ওটাতে একটা সিরিয়াল কিলারের রোল প্লে করেছিলেন। এবং তারপর উনি নাকি বেশ কিছুদিনের জন্য গ্রামে নিজের বাড়িতে গিয়ে মানে একদম চাষাবাদ করছিলেন ইত্যাদি, ইত্যাদি। তো এই হচ্ছে ব্যাপার আরকি। তো যাই হোক, আমি খেতে পাচ্ছিলাম না। বেশ কয়েকদিন খেতে পারিনি। মানে ঐজন্যই আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আ যেমন মানে সিনেমা বা ইয়ের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল সিনেমা আছে, ভারতীয় সিনেমাতেও আছে। মানে এই ধরনের নৃশংসতা মানুষ নিতে পারে না একটা পয়েন্টে গিয়ে। তো সেইরকম আরকি। মানে বইয়ের ক্ষেত্রেও আমি হ্যাঁ, বইয়ের ক্ষেত্রেও একটা এইরকম ব্যাপার রয়েছে। আচ্ছা, শুধু এরপর আসি। যদি পড়ার ক্ষেত্রে পড়ি আমরা তাহলে না খুব একটা বেশি লাগবে না। কিন্তু ওই যে লিখতে গেলে তো অনুভব করতে হয়েছে চরিত্রগুলোকে। এবং আমি হুম, না ওইজন্য যখনই ফার্স্ট পার্টটা লিখেছিলাম আমি সবসময় ভূমিকা থেকে শুরু করে যতবার বইটার প্রচার করেছিলাম, আমি একটা লাইন লিখেছিলাম পাঠকদের উদ্দেশ্যে যে, "দয়া করে কেউ বইটা একটানা পড়বেন না।" মানে এই হুম, বইটা পড়ার একটা আ সতর্কী করণ আরকি, বিধিবদ্ধ সতর্কতা, একটা নির্দেশ আমি কিন্তু সবসময় পাঠকদের দিয়েছি, এবং তার জন্য বেশ কিছু পাঠক ক্ষুব্ধও হয়েছিলেন যে, বই আমরা আমাদের ইচ্ছা মতন পড়বো। মানে আপনি কেন বলে দেবেন? এবার বিষয়টা হচ্ছে যে আমি তো জানি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছিলাম। সেইজন্যই এটা আমি বারবার প্রত্যেককে বলি যে এই বইটা পড়ার সময়, বিশেষ করে হত্যা যদি শিল্প হয় পার্ট 1 পড়ার সময় আ একটানা কেউ পড়বেন না। মানে যে একটা অস্বস্তি হবে মনের মধ্যে, মানে হুম, এটা নেওয়া যায় না। শরীর খারাপ লাগবে। তো হুম। বইটা পড়তে গেলে একটা, একটা করে পড়ুন, জানুন, অনুভব করুন চরিত্রগুলোকে, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি বারণ করেছি। হুম, না লোকে বলে সিনেমা দেখলে থ্রিল লাগে। বইও কিন্তু কম থ্রিলিং নয়। এটা একদম এটা না। মানে একদম। আচ্ছা, এরপর আসি একটা বিষয়। সেটা হচ্ছে যেমন বই লেখা একটা বিষয়। আপনি লিখলেন আপনার ইনসেপশন থেকে সবকিছু, এবং তারপর কিন্তু বই নির্ভর করে যে বিষয়টার উপর কিছুটা মাত্রায় অবশ্যই, সেটা হচ্ছে বইয়ের মলাট। ঠিক আছে? মানে এটা উত্তম কুমারেরও একটা ডায়ালগ আছে যে, "বইয়ের মলাটটার উপর কাটতি বেশি আরকি।" এটা আপনি কতটা বিশ্বাস করেন? এবং আপনার লেখার উপর আ যে মানে আপনার লেখা যে বইগুলি রয়েছে, তার মধ্যে প্রচ্ছদের ভূমিকা কতখানি আপনার মনে হয়? সেটা আপনার এন্ড থেকে।
একটা বইকে দেখুন, আমরা প্রত্যেকে এক একটা আলাদা আলাদা যেমন ব্যক্তি, হুম, আমাদের প্রথম এই যে দর্শনটা বলে না, প্রথম দর্শনেই একটা মানুষের মনের মধ্যে একটা ছবি হয়ে যায় একটা হুম, বিষয় সম্পর্কে, একজন ব্যক্তি সম্পর্কে। তো একটা মানুষ সম্পর্কে যখন আমি তার সম্পর্কে না জেনেও তাকে প্রথম দেখাতেই বুঝতে পারছি যে কেমন হতে পারে বা না হতে পারে, একটা আইডিয়া আমাদের মাথায় চলে আসে, ধারণা চলে আসে। তেমনই একটা বইয়ের ক্ষেত্রে যেকোনো প্রোডাক্ট আপনি দেখবেন, কোনো জিনিস যখন বিক্রি করা হয় সেটা প্রেজেন্টেবল ভাবে বিক্রি করাটাই ভালো, যাতে মানুষের দেখে ফিল গুড একটা ফ্যাক্টর আসে। তো একটা বইয়ের বই, দেখুন একটা বন্ধ বই যেটা মানুষ জানে না তার সম্পর্কে, সে তখনো অব্দি বইটাকে পড়েনি, কিন্তু সে যাতে বইটা পড়ে, এটাই একজন প্রকাশকের প্রথম চাহিদা হতে পারে। তো তাকে সেই বইটার প্রতি আকর্ষিত করতে গেলে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে বইয়ের মলাট, হুম, বইয়ের কভার বা প্রচ্ছদ। এবার প্রচ্ছদটা অবশ্যই আকর্ষণীয় করবো, কিন্তু ভেতরে কন্টেন্ট কিছু নেই, সেটা হলে তো হবে না। হুম, কিন্তু সেই কনটেন্টটার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচ্ছদটা এমন হতে হবে যে মানুষের একটা আগ্রহ আসে যে আচ্ছা, হাতে তুলে অন্তত দেখি। তারপর তো বইয়ের ব্লার্ব আছে, ভূমিকা আছে, বইটার সম্পর্কে কিছুটা লেখা থাকেই ব্লার্বে। সেটা দেখে এবার পাঠক বিচার করবেন যে এই বইটা আমি পড়বো কি পড়বো না। কিন্তু প্রথম যখন আমি ব্লার্ব পড়ছি না, বইটার সম্পর্কে জানি না, তখন ওই বইয়ের প্রচ্ছদটাই আমাকে আকর্ষণ করবে। এটা আমি অ্যাজ আ পাঠক যখন আমি বইমেলা বা বইয়ের দোকানে গিয়ে দাঁড়াচ্ছি, তখন আমার কাছেও এটাই প্রথম বিষয় যে ওই বইটার প্রচ্ছদটা ভালো লাগছে, তো হাতে নেড়ে দেখি। তো এই যে বইটাকে হাতে তুলে নিতে গেলে পাঠককে প্রথম যে বিষয়টা আকর্ষণ করছে সেটা হচ্ছে বইয়ের কভার বা প্রচ্ছদ, এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা। একটা সিনেমার পোস্টার যেমন গুরুত্বপূর্ণ, তেমন একটি বইয়ের প্রচ্ছদ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। তারপর তো বইটা আছে, কিন্তু পাঠককে প্রথম ওই দর্শনধারী জায়গাটা, মানে প্রথম যে দর্শনটা, ওই প্রথম দর্শনটাই যেন অ্যাট্রাকটিভ হয়, ভালো হয়, সেজন্য একটা কভার বিশাল একটা ভূমিকা রাখে। হুম। আচ্ছা, এবার আসি একটু মডার্ন ডেতে, সেটা হচ্ছে যে আজকের দিনে ইউটিউব বা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে গ্রোথের একটা উপায় হচ্ছে কোল্যাব করা। ঠিক আছে, বইয়ের ক্ষেত্রেও একটা কোলাবোরেশনের ব্যাপার রয়েছে। হুম। ইউটিউবে কোল্যাব মানে সেটা অবশ্যই গ্রোথ আনার জন্যই, সেটার উদ্দেশ্যই সেটা হচ্ছে গ্রোথ আসবে সেই জন্য। বইয়ের ক্ষেত্রে কোল্যাবটা কতখানি গ্রোথের ক্ষেত্রে সহায়ক একজন লেখক বা লেখিকার ক্ষেত্রে? আহ কোলাব বলতে যদি রিভিউর ক্ষেত্রে হয়, তাহলে তো হুম, অবশ্যই সেটা গ্রোথের জন্য ভীষণভাবে উপযোগী। আর কোলাব বলতে যদি অডিও স্টোরির পক্ষে হয়, তাহলে তো হুম, আমি বলবো সেটা বইটার থেকেও বেশি একজন লেখকের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে না, আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে দেখুন, আহ এই যে আমাদের ইয়াং জেনারেশন খুব একটা বেশি বইয়ের প্রতি, কিছু বছর আগেও আমি কিন্তু দেখতাম না যে বিশাল ন্যাক আছে বা কিছু। আমরাও তো বড় হয়েছি একটা বন্ধু মহল থেকে। আহ ধরুন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথের রচনা, আমরা এগুলো যতটা চর্চা করতাম, নতুন যে সাহিত্যিকরা উঠে এসেছেন তাদের নিয়ে কিন্তু খুব একটা চর্চা করতাম না। তো তারপর আমি যখন একটু একটু করে এগোলাম, বড় হলাম, এখনের যে ফেজটা, এই যে অডিও স্টোরি যখন এসেছে, আমি তো বলবো এটার একটা বিশাল ভূমিকা আছে নতুন লেখকদের বা নতুন সাহিত্যিকদেরকে পাঠক মহলে পরিচিত করার। এবং এটা যে এত পজিটিভলি নতুন পাঠকরা নিচ্ছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি বইমেলা গেলে এখন দেখতে পারি ইয়াং জেনারেশন ঢেলে আসে বইমেলায়। এবং খুব হুম। সত্যি বলছি, তারা শুধু চপ কাটলেট খেতে আসে না, তারা বই কিনতেও আসে। এই কথাটাও বলতে যদি চাইছিলাম। একদম যদি বই কিনতে নাই আসে, তাহলে বইয়ের দোকানের বাইরে যে লম্বা লাইনগুলো হয় লেখকের সাথে একটিবার দেখা করার জন্য, বা লেখকের সই নেওয়ার জন্য, বা লেখকের সাথে আলাপ করার জন্য, কিংবা বই কেনার জন্য, যাই হোক, কিছু বইয়ে তো লেখকরা তখন প্রেজেন্ট থাকিল না বই কেনার জন্য, এই লম্বা লাইনগুলো পড়তো না। আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে এই ৩-৪ বছর ধরে যে বইমেলাটা আমি দেখছি, সেখানে ইয়াং জেনারেশনের লাইনটা কিন্তু বেশ ভালো মতন, মানে সেটা আপনি যেই আমি নাম করছি না, যেই পাবলিকেশনের বইয়েরও খুব দাম, তার বাইরেও হুম, দেখবেন লম্বা লাইন। যেখানে মোটামুটি পকেট ফ্রেন্ডলি যে পাবলিকেশন, তার বাইরেও দেখবেন লম্বা লাইন। এটা কিন্তু আছে, এবং সেটা ইয়াং জেনারেশন একটু বেশি করেই আমি এখন দেখতে পাই। তো অডিও স্টোরি যদি কোলাব হিসাবে আপনি বলতে চান, তাহলে হ্যাঁ, একটা বিশাল ভূমিকা রাখে। একজন পাঠককে মানে একজন লেখককে পাঠকের কাছে তুলে ধরতে বিশাল ভূমিকা রাখে। মানে আমি তো বলব যে আমার একে যখন অডিও স্টোরিজ গুলো হয়েছে, তখন আমাকে পাঠক অনেক বেশি ভাবে চিনেছে। আমার দেখুন, একটা বই হুম, কিনতে গেলে পাঠক টাকা দিয়ে বইটা কিনছেন, বইমেলায় যাচ্ছেন, কিনছেন, তারপর তিনি পড়ে দেখছেন। সকলে বইমেলায় যায় এমন নয়। না, সকলে বই কিনে পড়ে এমনও নয়।
না। বা একটা বই কিনে পড়বো, মানে এটা এখন মানে কিছুদিন আগে অব্দিও যেটা একটা ব্যাপার ছিল, বই কিনবো মানে বইয়ে টাকাটা ইনভেস্ট করবো, এরকমটা দেখুন, বই পাগল মানুষ, বই পোকা যারা, তাদের ক্ষেত্রে আলাদা বিষয়, বা আমরা যারা গল্প পড়তে পছন্দ করি ছোটবেলা থেকে আলাদা বিষয়, সকলে পছন্দ করতেন না। হুম কিন্তু একটা মাস অডিয়েন্স আমি দেখি গল্প শুনতে খুব পছন্দ করেন। মানে আমরা যেমন একটা ইউটিউবের মধ্যে এখন ভীষণভাবে রয়েছি, রিলস দেখা বলুন কি ভিডিও দেখা বলুন, যেকোনো কারণে। তো আমরা যখন থাকতে থাকতে গল্পও চলে আসছে আমাদের সামনে, শুনতে শুনতে না আমরা গল্পের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি। এবং এই যে গল্প শোনাটা একটা খুব সুন্দর অভ্যাসে পরিণত হয়েছে। গল্প শোনার মাধ্যমে তারা নতুন নতুন লেখককে চিনছেন, এবং যার গল্প ভালো লাগছে শুনে তখন তিনি ভাবছেন, আচ্ছা এই লেখকের একটি বই হলেও কেনা যায়। তখন তিনি আবার বইমেলামুখী হচ্ছেন বা বইয়ের দোকানমুখী হচ্ছেন। তো আমি বলবো, অডিও স্টোরি আমাদের কিন্তু বই জগতে পজিটিভ একটা হুম ছাপ রাখছে, নেগেটিভ এর থেকে বেশি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবার একটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে যে আহ, এই যে ধরুন সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারা ডিজিটাল ক্রিয়েটার, এদের মধ্যে পারস্পরিক সম্পর্কের মধ্যে যেরকম রয়েছে, মানে ধরুন কখনো প্রফেশনাল, কখনো রেষারেষি, কখনো মানে অনেক রকমেরই তো থাকতে পারে। কিন্তু যদি আমি মানে এই নিয়ে বলতে চাই যে লেখক এবং লেখিকা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিরকম হয়? হুম, দেখুন এটা হচ্ছে ভীষণ ক্রিটিক্যাল প্রশ্ন একটা। হুম আমি বলি, যেকোনো কর্মক্ষেত্রই, ধরুন সেটা কর্পোরেট ওয়ার্ল্ড হোক বা একটা আপনি সরকারি অফিসও বলুন, কিংবা আপনি যেকোনো শিল্প জগতই বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা কম্পিটিশন কাজ করেই, করবেই। হুম মানে আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রোডাক্ট যেন ভালো হয়। আমরা প্রত্যেকেই চাই যেন আমরা আমাদেরকে ছাপিয়ে আবার এগিয়ে যেতে পারি। হ্যাঁ, হুম কম্পিটিশনটা অন্যের সাথে না হলেও নিজের সাথে অবশ্যই হওয়াটা খুব হেলথি কম্পিটিশন, যে আমি গত বছর যে বইটা লিখেছিলাম, এই বছর যেন তার থেকে একটু ভালো কিছু লিখতে পারি। সামনের বছর যেন আমার থেকে আরেকটু ভালো কিছু লিখতে পারি। এটা ভীষণ হেলথি কম্পিটিশন। এই কম্পিটিশনটা যখন পারিপার্শ্বিক সবার সাথে হয়ে যায়, সেটা একটু অবশ্যই একটা রেষারেষির বিষয় আসে। এবার এটা না মানে মানুষ জাতি তো, এটা কোথাও একটা গিয়ে প্রত্যেকটা প্রফেশনেই আপনি পাবেন। আম হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে সত্যিকারের বন্ধুও থাকে, আবার ধরুন শুধু প্রফেশনাল সম্পর্ক এরকমও থাকে। তো হুম এটা আমি মনে করি, আমি তো আরেকটা প্রফেশনেও রয়েছি, আমি স্কুলেও রয়েছি। তো যেকোনো প্রফেশনেই আমি খেয়াল করে দেখেছি, আপনি ২ রকম মানুষকেই দেখতে পাবেন। এক, যিনি যার সাথে আপনার শুধু প্রফেশনালি সম্পর্ক থাকবে, এবং সেই মানুষটা হয়তো আপনার ভালোতেও আ মানে মন্দতে কতটা ম্যাটার করবে জানি না, কিন্তু আপনার ভালোতে তার খুব একটা যায় আসে না কিছু। আর কিছু মানুষ থাকেন, কলিগদের মধ্যে বলুন, এটাও তো কাইন্ড অফ কলিগ প্রফেশন হুম যেহেতু। তো হুম থাকে দেখবেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী হয়, আপনার হুম ভালোটা চায় বা আপনি তাদের ভালোটা চান। তো সেই রকম মানুষটা রেয়ার হলেও পাওয়া যায়। বাকি এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা প্রশ্ন। কিন্তু আমি বলব যে বাকি প্রফেশন এর থেকে এই লেখালেখি প্রফেশনটা মোটেই আলাদা নয়। এবং বাকি প্রফেশনে যেরকম বন্ধু রয়েছে প্লাস রেষারেষি রয়েছে, আমি তো বলব এই লেখালেখির জগতেও সবটাই রয়েছে। এবং সেটা আপনাকে বুঝে নিতে হবে আরকি। মানে কোনটা আপনার জন্য হেলথি, কোনটা আপনার জন্য আনহেলথি, সেটা হুম বুঝে নিতে হবে। তো আমি বলব, আমি যেটা করি আরকি, সেটা হচ্ছে সমস্ত লবি থেকে আগেই দূরে থাকি। আমি নিজের লেখা নিয়েই ভাবনা চিন্তাটা করি। প্লাস আমার আরেকটা যেহেতু চাকরি রয়েছে, প্লাস ৪ বছরের একটা ছোট বাচ্চা রয়েছে। তো হুম সব দিক সামলে আমি ওই নিজেকে নিয়ে একটু ভাবতেই বেশি ভালোবাসি। মানে বাকিদেরকে নিয়ে ভাবতে গেলে ২ টো জিনিস হবে। এক হচ্ছে খারাপ লাগা, আরেকটা হচ্ছে মনের মধ্যে ওই একটা সারাক্ষণ চলতে থাকা যে আ মানে অন্যকে ডাউন করতে চাওয়াটা আমার মনে হয় কখনোই হেলথি বিষয় হতে পারে না। এবং সেটা নিজের জন্যও খুব একটা নেগেটিভ ইমপ্যাক্ট। তো আমি ওইজন্য নিজেকে নিয়ে ভাবি যে আমি নিজেকে কি করে ভালো করতে পারি। বাকিরা বাকিদের মতন উঠছেন, বাকিদের মতন এগোবেন। এটাই কাম্য। আর আমিও আমার মতো করে এগোবো, এটাই কাম্য। আমি এগোবো আর কাঁকড়ার মতন আরেকজনকে টেনে নামাবো, এইটা আমার ঠিক নিজেরও পছন্দ না, এবং কেউ করলেও আমার সেটা মোটেই পছন্দ না। আচ্ছা, তো এটা আমি একটা কনক্লুড করব, এটা একটু শাহরুখোচিত উত্তর হয়েছে। শাহরুখ খান বলেছিল যে আমার কম্পিটিশন আমি নিজে, মানে তুলনা করছি না, বাট কথাটা প্রায় সেম লাগলো। আচ্ছা, তার একটা আ হুম আচ্ছা, ব্যক্তিগত কথা যখন উঠলোই, হ্যাঁ, আহ, তো আপনি একজন শিক্ষিকা, লেখিকা, আপনাকে আপনার লেখার প্রমোশনেও যেতে হয়,
আচ্ছা, এবং আপনার সন্তানের জননী। এই হুম, এতগুলো দিক সামলান কি করে? বা পরিবারের সাহায্য কতটা পান আপনি? দেখুন খুব সত্যি কথা বলতে গেলে কি প্রত্যেকটা দিকের একেকটা আলাদা, আলাদা ভূমিকা। আ হুম। আমি হ্যাঁ, স্কুলটাও আমার একটা প্রফেশন এবং ওখানেতে আমি এটার সঙ্গে ওখানেতে কানেক্টেড নয়। টাইমটা একদমই হুম, কানেক্টেড না। ওই টাইমটাতে একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম সেখানে আমাকে থাকতে হয়। তারপরে বাড়িতে আসার পর কাজ থাকেই। ধরুন পরীক্ষার খাতা দেখা, প্রশ্ন তৈরি করা, রেজাল্ট তৈরি করা সবই থাকছে। উম এর বাইরে যেটা রয়েছে মানে ওটা কোনোভাবেই হ্যাম্পার হয় না। এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার ছেলে এবং সংসার। তো ওটাই আরকি লেখা, ছেলে, সংসার একটু তালে-গোলে হয়েই যায়। চেষ্টা করি যতটা পারি ম্যানেজ করার। এখানে পরিবারের ভূমিকা বিশাল। কারণ ১ম কথা বলব আমার বাবা-মা ভীষণ সাপোর্টিভ, ভীষণ। আম তারা সাপোর্ট না করলে আমি যেটুকুনি এগিয়েছি এগোতে পারতাম না। এবং খুব সত্যি কথা বলতে আমি লেখার সময়টা তখন পাই যখন আমার হাসব্যান্ড আমার ছেলেকে দেখে রাখে। এক বাচ্চা ঘুমিয়ে পড়লে লেখার সময় পাই। আর তাছাড়া ওর বাবার কাছে থাকলে আমি একটু সময়-টময় পাই। আর তাছাড়া আমাকে রাত জেগে লেখালেখির কাজ করতে হয় বা পড়াশোনা করতে হয়। আমি চেষ্টা করি যেটা আমি বলব উম যে এটা আমি বাকিদেরও মানে বলি অনেক সময় যে একটা জিনিস সময় নষ্ট করা যাবে না। মানে হুম, আমি যেহেতু সময় নেই আমার কাছে, তাই হুম, যেটুকুনি সময় আমি পাই আমি নষ্ট করি না। হুম। যেমন আমার লেখাগুলো সবটাই প্রত্যেকটা গল্পই ভীষণ রিসার্চ ওরিয়েন্টেড। মানে আমি যখন একটি তদন্তের নেপথ্যে লিখেছি, আমাকে মেডিকেল জার্নালস পড়তে হয়েছিল। প্রচুর পড়তে হয়েছিল ফরেনসিক জার্নালস। আমাকে ডাক্তারদের মায়াজাত সাহায্য মায়া মায়াজাত জাতকের সময়ও মানে আমাকে তো ডাক্তারদের রীতিমতন সাহায্য নিতে হয় এবং আমার প্রত্যেকটা বইয়ের দেখবেন কৃতজ্ঞতা স্বীকারের একটা পার্ট থাকে এবং যেটা খুব ইম্পোর্টেন্ট। ওখানে ডাক্তারদের নাম লেখা থাকে, যাদের আমি সাহায্য নিয়েছি। তাছাড়া আমার এক বন্ধু, আমার এক কলেজ ফ্রেন্ড যে বর্তমানে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। আমি নাম নেব না, নাম নেওয়া বারণ আছে। তো তার থেকেও আমি অনেক সময় এই যে পুলিশি যে বিষয়গুলো তদন্তের সেটা সম্পর্কে জানতে পারি। এছাড়াও মানে জানতে পেরেছিলাম বিশেষ করে এই তদন্তের নেপথ্যে এটা লেখার সময়। তো হুম, এই যে এত পড়াশোনা, এত রিসার্চ এগুলো করতে আমার বেশি সময় লাগে। আ ধরুন আমার যার কারণেই আরকি বছরে বেশি লেখা হয় না বই। হয়তো আমার পড়তে সময় লেগে যায় ৭-৮ মাস। রিসার্চটা করতেই সময় লাগে ৭-৮ মাস। আর লিখতে হয়তো ধরুন সময় লাগে ৩ মাস। তো একটা গোটা বছর ধরেই আমার প্রসেসিংটা চলতে থাকে। তো এই যে পড়াশোনাটা আমি যে কারণে এই কথাগুলো বলছি, আমি যদি ট্রেনে, বাসে যখন ট্রাভেল করি আমি তখনও মানে সময় ওয়েস্ট করি না আরকি। আমি ওই সময়টাও পড়ার চেষ্টা করি। বা ধরুন কোন একটা কাজ করছি, কাজের মাধ্যমে মানে আমি হয়তো হালকা একটা কাজ যেটাতে আমি কোনো ধরুন কোনো রিসার্চ পেপার যেটাকে আমি এখন তো আমরা Google এতে মানে অডিও ভার্শন ও শুনতে পারি সবটাই। তো সেটা আমি প্লে করে শুনতে থাকলাম বা ধরুন YouTube এ কিছু একটা কোনো একটা আ ডাক্তারি কিছু একটা বিষয় আমি শুনছি, বিষয়টা সম্পর্কে জানছি। তো YouTube এতে প্লে করে দিলাম, সেটা শুনলাম। তো এইভাবে সময়টাকে যতটা পারি আমি ম্যানেজ করার চেষ্টা করি। বাকি ওইজন্যই আমার এত মানে গোটা বছর এগিয়ে সর্বসাকুল্যে ১ টা কি ২ টো বই বেরোয়। তার বেশি লেখার সময় হয়ে ওঠে না। হুম। এটাই। এইভাবে ব্যালেন্স করার চেষ্টা করি। আচ্ছা, তো আম আরেকটা বিষয়, এটা অনেকে বলেন ওয়েব সিরিজ বা ধরুন সিনেমার সিক্যুয়েল হচ্ছে এই ক্ষেত্রে যে সেখানে একটা 2nd সিজন কার্স থাকে। বইয়ের লেখা যেহেতু আপনারও অনেকগুলি লেখা আপনি মানে এটার সিক্যুয়েলটা আমি রাইট শব্দ কিনা আমি জানি না। আপনি যেমন 'হত্যা যদি শিল্প হয়' এর পার্ট 2 কিংবা অন্যান্য লেখাগুলোরও আপনার ২য় ভাগ আসছে। তো এখানে এই জিনিসটা কাজ করে কি? না এখানে এই জিনিসটা কাজ করে না? আম একটা ক্যারেক্টার ফ্র্যাঞ্চাইজ ভীষণভাবে কাজ করে। হুম, মানে ধরুন আমার 'দুর্গা সান্যাল', হুম, 'মায়াজাতকের পর মৃত্যু হলেও সত্যি' যখন এসেছে তখন মানুষ আরেকটু বেশি ভালোভাবে চিনেছে। এটা তো আমরা আ আগেও দেখবেন খেয়াল করেছি ফেলুদা বলুন কি ব্যোমকেশ বলুন কি কিরিটি বলুন, আমরা সবসময় দেখেছি কিংবা মিতিন মাসি সবসময় দেখেছি যখন একটা গল্পেই যদি তারা সীমাবদ্ধ থেকে যেতেন হুম। তাহলে পাঠক কিন্তু তাদেরকে চিনতেন না। না বা আচ্ছা অবশ্যই। ঠিক আছে হ্যাঁ, এটা একটা স্বাধীন গল্প, এটা একটা স্বাধীন চরিত্র, এই চরিত্রের আর কোথাও রিপিট নেই। তো যখন একটা চরিত্র বারবার পাঠকের নজরের সামনে ফিরে আসছে, সেটা সিনেমা হোক, সেটা বই হোক, তখন সে না সেটাকে নিয়ে ভাবে পাঠকরা। এবং সেটাই আ আমাদের প্রত্যেকে মানে আমি যখন একজন পাঠক হিসাবে ভাববো, আমার কাছেও একটা চরিত্রের একটা উপন্যাস পড়লাম, আমারও মনে হবে যে এই চরিত্রটাকে আমি আবার পাই কোন একটা উপন্যাসে। তো এটা অবশ্যই ভীষণভাবে কাজ করে। যেমন সিনেমার ক্ষেত্রে তেমন বইয়ের ক্ষেত্রেও কাজ করে। মানে পাঠকের নজরে ওই চরিত্রটাই বারবার ঘুরে এলে সেটা মনে বসে যায়। যেমন আমরা দেখেছি ফেলুদা ব্যোমকেশের ক্ষেত্রে।
হুম সেটাও আজকে দিনে চলছে। হুম আচ্ছা, আরেকটা বিষয়, আহ, যেমন বই, একটা সময় বই থেকে প্রচুর সিনেমা হতো, যে কারণে বাংলা সিনেমাকে বই বলা হতো। আহ, এখনকার দিনে মানে আমি রিভার্সটা আমি জাস্ট একটু চিন্তা করছি যে সিনেমা বা ওয়েব সিরিজ কোনোভাবে আপনাকে লেখায় সাহায্য করে কি বা করে না? আহ প্রথম কথা, বই যতটা একটা আহ মানুষকে স্বাধীনভাবে কল্পনা করতে সাহায্য করে, একটা হুম, ওয়েব সিরিজ বা একটা সিনেমা কিন্তু সেটা সাহায্য করে না। না। তো আমরা যখন মানে এটা আমি আমার ক্ষেত্রে বলবো বা বাকি আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, আমরা যারা লিখি তারা না যখন ধরুন একটা উপন্যাস বা একটা লেখা শেষ হয়, তখন খুব মানে নিজেকে খুব শূন্য ফিল হয় আর কি, মনে হয় যেন আর কিছু এখন মাথায় নেই, পুরো হুম, ব্ল্যাঙ্ক মনে হয়। তখন আমরা কি করি, তখন আমরা আরো বেশি করে বই পড়ি। তখন যদি আমরা বেশি করে সিনেমা দেখি তাহলে না আমাদের চিন্তা ভাবনাটা একটা নির্দিষ্ট পথে এগোবে। তো সেটা না করে আমরা বেশি করে বই পড়ি। আপনি একটা বই যখন পড়ছেন তখন আপনি শুধু ওই সাদার উপরে কালো যে শব্দের অক্ষরগুলো বা শব্দ বা অক্ষরগুলোকে দেখছেন, তখন আপনার অনেক ডাইমেনশনাল কল্পনা সেখানে কাজ করছে। আপনি কল্পনা করে নিতে পারেন চরিত্রটাকে কেমন দেখতে হবে। আপনি কল্পনা করে নিতে পারেন ওই চরিত্রটা যে বাড়ির মধ্যে রয়েছে সেই বাড়িটা কেমন দেখতে হবে। কিন্তু সিনেমা বা ওয়েব সিরিজ আপনাকে সেই স্বাধীনতাটা দেয় না। আপনাকে কিন্তু ওরা যেটা দেখাচ্ছে সেটাই দেখতে হবে। তো সেখানে আপনার কল্পনা শক্তিটা কাজ কম করছে। তাহলে আমরা আমাদের যেই সময়টা আমাদের ব্রেইনটাকে অ্যাক্টিভ করতে হবে, যে আবার নতুন একটা উপন্যাস লিখবো, তার জন্য আমাদের রেস্ট দরকার এবং ব্রেনের একটা এক্সারসাইজ দরকার। তো সেই সময়টা আমার মনে হয় কোনো সিনেমা বা ওয়েব সিরিজ দেখলে তো আমি একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছি। মানে আমাকে যা দেখানো হচ্ছে আমি সেটা দেখছি। আমার কল্পনা শক্তিকে কাজে লাগানোর ক্ষমতাটা আবার আমি বাড়াতে পারছি না। তো আমার মনে হয় তখন একটা মন ভালো করা গল্প বা উপন্যাস, তো আমি যেমন থ্রিলার লিখি, বেশি থ্রিলারই লিখি। তো আমি যখন পড়ি, সবসময় যে থ্রিলার গল্প পড়ছি তা নয়। আমি চেষ্টা করি একটু আমার কাছে থাকা পুরোনো বইগুলোকে বের করতে। ধরুন সেটা রবীন্দ্রনাথের বই হোক কিংবা সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই হোক। আমি চেষ্টা করি পুরোনো যে সাহিত্যিকদের, আমাদের চিরাচরিত সাহিত্যিকদের বইগুলোকে বের করে, যেটা পড়লে আমার মনটা একটু ভালো হবে আমি সেটা পড়ার চেষ্টা করি। এবং ওর মধ্যে যে কল্পনা শক্তিটা কাজ করে বা যে উম কল্পনার ক্ষমতাটা কাজ করে, সেটা কিন্তু একটা সিনেমা বা ওয়েব সিরিজ দেখলে কাজ করে না। তো সেই মানে যদি আপনি বলেন যে লেখার ক্ষমতা, তাহলে আমি বলবো ব্রেনকে যদি অ্যাক্টিভ করতে হয় তাহলে বই পড়ার থেকে ভালো অপশন হতে পারে না। আর যদি জাস্ট নিজের মনটাকে ফ্রেশ করতে হয়, মাইন্ড ফ্রেশ করতে হয়, যে একটা হেক্টিক ডে গেছে, আমি একটা সিরিজ এসছে দেখবো বা সিনেমা এসছে দেখবো, তাহলে এন্টারটেনমেন্টের জন্য দেখা ভালো। হ্যাঁ, এটা বলতে পারেন বেশ কিছু টেকনোলজি আজকালকার এই ওয়েব সিরিজ বা সিনেমাতে দেখানো হয়, তবে মানে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তবে আমি বলবো যে সেই সব টেকনোলজিও কতটা বিশ্বাসযোগ্য সেটাও জেনে নেওয়ার জন্য আমার মনে হয় নিজেকে আগে পড়াশোনা করে সেটা একবার যাচাই করে নেওয়া উচিত। তো এটাই। ওকে। উম, এবার আসি আপনার ইন্দ্রজিৎ চরিত্রটিকে নিয়ে। একে আপনার কল্পনায় কিভাবে মানে তৈরি করলেন কিভাবে? উম দেখুন, ছোট থেকে ফেলুদা ব্যোমকেশ এসব করে বড় হওয়া, হুম, হুম, শার্লক হোমস করে বড় হওয়া। তো হুম, আমাদের মনের মধ্যে একটা গোয়েন্দা চরিত্র থাকেই সবসময়। এবার গোয়েন্দা চরিত্র গড়পড়তা বর্তমানে না এই লিখতে গিয়ে যেটা বুঝেছিলাম, পাঠকরা ওই আম বাড়ির মানে কি বলবো, প্রাইভেট ডিটেকটিভ বিষয়টাকে, ওই যে ফেলুদা ব্যোমকেশ যে একটা মনের মধ্যে রয়েছে, তারপরে না হুম, খুব একটা আর নিতে চান না। মিতিন মাসি হয়ে গেছে, বেশ কয়েকটা হুম, চরিত্র হয়ে গেছে। তো পাঠকদের সবসময় নতুন রকমের গোয়েন্দা প্রয়োজন হয়। এটা পাঠক বলে না, দর্শকদেরও তাই। মানে যখন তারা সিনেমা বা সিরিজ দেখেন, তো তখন আমার মনে হলো যে এমন কিছু, যে ওই লালবাজার দেখুন আমাদের শবরও রয়েছে, গোয়েন্দা শবর, যিনি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে গেছেন। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা শবর। তো আমার মনে হয়েছিল যে এরকম মানে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে যদি এরকমই একটা কোনো গোয়েন্দা চরিত্রকে আনা যায়। তাছাড়া আমাদের লালবাজারের যে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেখানে সত্যিই আমাদের গোয়েন্দারা ভীষণ মানে এফিশিয়েন্ট। তো তাদেরকে নিয়ে কেন লিখবো না? প্রাইভেট ডিটেকটিভ বিষয়টা আজকের দিনে খুবই কম আমরা মানে বাস্তব জীবনে আরকি খুবই কম দেখতে পাই। বরঞ্চ একটা নিউজ পেপার পড়তে গেলে আমাদের লালবাজারের গোয়েন্দাদের কথাই উঠে আসে। আরো বেশি করে উঠে এসছে যখন আমরা গোয়েন্দাপীঠ লালবাজারটা পড়ার সুযোগ পেয়েছি। তো হুম, আমার তখন মনে হয়েছিল, অ্যাকচুয়ালি গোয়েন্দাপীঠ লালবাজার পড়ার সময়ই আমার মনে হয়েছিল যে এই যে বাস্তব জীবনের যে গোয়েন্দা, তাদেরকে নিয়ে কেন লেখা নয়? এবার এটারও একটা বিষয় আছে। ইন্দ্রজিৎ লেখার ঠিক সময়ে, সময়ে আমি
বাস্তবের গোয়েন্দারা বলে আরেকটি বই লিখেছিলাম, যেটা রিয়েল লাইফ ডিটেকটিভসদের নিয়েই কাজ করা। মানে যারা বাস্তব জীবনের গোয়েন্দা, যাদের কথা আমরা জানি না, মানে নেপথ্যের নায়ক যারা, তাদের কথা আমরা কেউ জানি না, আমরা জানি অপরাধীদের কথা। ধরুন আমরা জানি জোডিয়াক কিলারের কথা বা স্টোন ম্যানের কথা, কিন্তু তাদের পিছনে যে পুলিশ অফিসাররা, যে গোয়েন্দারা লড়াই করেছিলেন, যারা তদন্ত করেছিলেন, তাদের কথা আমরা জানি না, যারা এই অপরাধীদের ধরতে হুম, সাহায্য করেছিলেন, তাদের নামই জানি না। তো তাদেরকে খুঁজে বের করে কাজ করা, ওটা আমার একটা কাজ ছিল, বাস্তবের গোয়েন্দারা। আচ্ছা, তো এই একটু থেকেই আমার, মজার প্রশ্ন। না না, ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, এই আচ্ছা থেকেই ওই ইন্দ্রজিৎ চরিত্রটাকে আরো আনা। আচ্ছা, কোনোদিন, এটা একটু মজার প্রশ্ন, যদি কোনোদিন আপনার গল্প থেকে সিনেমা তৈরি হয়, তাহলে কোন গল্পটাকে আপনি সিনেমার জন্য প্রাধান্য দেবেন এবং কাকে নায়ক বা নায়িকা হিসেবে রাখবেন? এবং বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, এই দুটোই রাখলাম আপনার সামনে। আচ্ছা, আহ প্রথমত আমি বলবো যে, যে কটা ফিকশন বই লিখেছি, আমার তো ইচ্ছে সবগুলো নিয়েই মানে সিনেমা হলে আমার দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি সিনেমাটিক ওয়েতেই অনেকটা লেখা গল্পগুলো। হুম, এবার আপনি যদি আলাদা করে বলেন, তাহলে আমি দয়িতা সান্যালকে দেখতে চাই, ইন্দ্রজিৎকেও, এবং আরেকটি বই আছে যেটা বিনাশায় চ দুষ্কৃতম, এই হুম, বইটা। তো আচ্ছা, এই বিশেষ করে এই দুটো চরিত্র এবং এই বিনাশায় চ দুষ্কৃতম, যেহেতু বিনাশায় চ দুষ্কৃতম অনেকটা অ্যাডভেঞ্চার থ্রিলার টাইপের, তো সেটা মানে সকল বয়সীদের জন্য সেটা একটা ভালো লাগবে। ওটার জন্য আমার স্পেশালি কোনো চরিত্র মাথার মধ্যে নেই বর্তমানে। কিন্তু দয়িতা সান্যাল চরিত্রে আমি বলতে পারি, হিন্দিতে যদি হয়, তাহলে আমার প্রথম পছন্দ ইয়ামি গৌতম, আচ্ছা, আদা বাহ! শর্মা, হুম, এনারা হচ্ছেন আমার পছন্দ। হুম, আর যদি, হ্যাঁ, আরেকজনও হতে পারে সোনাক্ষী সিনহা, মানে আফটার দাহার আমার মনে হয়েছিল যে উনি হুম, এই যথেষ্ট ধরনের ভালো। চরিত্রে খুব ভালো যাবেন। হ্যাঁ, হুম, বাট প্রথম পছন্দ আমার ইয়ামি গৌতম। আমার মনে হচ্ছে যেন ওনাকে ভীষণ ভাবে ভালো লাগবে দয়িতা সান্যালের চরিত্রে। আর আরেকজন আছেন, যিনি বাংলা হোক বা হিন্দি হোক খুব সুন্দর ফোটাতে পারবেন, তিনি হচ্ছেন রাধিকা আপ্তে। হুম, আমার মনে হয় যে রাধিকা আপ্তে এটার জন্য হতে পারে। হুম, আর বাংলায় যদি বলি, সত্যি কথা বলতে, আহ আফটার মিতিন মাসি কোয়েল মল্লিক তো মনে হয় না যে এই ভূমিকায় আর একবার আসবেন। হুম, তবে হ্যাঁ, কোয়েল মল্লিক, মিমি, হুম, এনারা তো রয়েছেন। অফকোর্স। নতুন করে আমি খুব নতুন একটি মুখ বলতে চাইবো, যেটা হচ্ছে রাজনন্দিনী এবং ঈশা, হুম, বুঝতে অথবা পেরেছি। রীতাভরি, হুম, রীতাভরি, ঈশা সাহা, রাজনন্দিনী। আম আমার আরেকজন খুব ভালো লাগে, বেশ লম্বা বলেই, অ্যাকচুয়ালি রুক্মিণী মৈত্র। আচ্ছা, আমার মনে হয় যে আ যেহেতু উনি বেশ লম্বা, ভালো মানাবে আরকি। তো এগুলো সব যদি রাখি, তাহলে আমি বলব যে সবথেকে ১ম এ আমি রাখবো ইয়ামি গৌতম আর রাধিকা আপ্তেকে এবং আদা শর্মাকে। বাংলা হিন্দি আপনি মিলিয়ে যদি বলেন। মানে আমার আর ভীষণভাবে ইচ্ছা। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের চরিত্রে আ হিন্দিতে তো অনেক অপশন আছে। আমি হিন্দিতে যাচ্ছি না। আ বাংলায় মানে হিন্দিতে হলে, আচ্ছা, বলুন, আপনার সুবিধা করে দিচ্ছি, রণবীর কাপুর, রণবীর সিং, বলুন। হ্যাঁ, রণবীর সিংই যাবে। রণবীর কাপুর যেরকম একটা আ মানে উনি হচ্ছেন ঠিক আ যুদ্ধ করছে, ফাইট করছে, এটা দেখাচ্ছে, সহজ হবে রণবীর সিংকে দেখা ওই চরিত্রে। আর বাংলায় আমি যেটা ১ম যাকে ভেবেছিলাম সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। ও, ১ম ভেবেছিলাম আ যে ইন্দ্রজিতের চরিত্রে ওনাকে খুব ভালো মানাবে। আর এছাড়া আ আমাদের বাংলায় অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আবির, হুম, আবিরকে ভালো মানাবে, আবির চ্যাটার্জী। আ বাংলায় বিষয়টা হচ্ছে কি বলুন তো, এখন অপশন খুব কমে গেছে। হিন্দিতে অনেক অপশন, বাংলায় অপশন খুব কমে গেছে। তবে ইন্দ্রজিতের চরিত্রে এরকম একজন পুলিশ অফিসার, লালবাজারের গোয়েন্দা চরিত্রে, আম এবং কম বয়স্ক, যেটা আমরা শবরের ক্ষেত্রে দেখি, শবর একটু মিডল এজড দেখানো হয়। কিন্তু ইন্দ্রজিৎ চরিত্রটা কিন্তু অল্প বয়সী, আনম্যারিড এবং অল্প বয়সী। তো সেক্ষেত্রে আমার মনে হয় আবির আর অনির্বাণ ভট্টাচার্য খুব ভালো যেতে পারে বেশ। এই চরিত্রটা। হুম। আচ্ছা, এবার পডকাস্ট প্রায় শেষের অংশে। হুম। তো উম, এইবারে বই মেলায় আপনার কি কি বই আসছে আপনার পাঠকদের জন্য বা পাঠিকাদের জন্য, বলুন। আচ্ছা, এবারে আমার পাঠকদের আবদারে আমি হুম, একটু অলৌকিক ঘরানার একটি উপন্যাস লিখেছি।
আবার মাইথোলজিক্যাল হরর, একটা থ্রিলার। হুম। তো এখানে আবার একটি নতুন চরিত্রের জন্ম হয়েছে। পাঠকরা পড়তে গেলেই জানতে পারবেন। বইটার নাম হচ্ছে অরণ্যের আদিম আতঙ্ক। দেশ পাবলিশিং হাউস থেকে আসছে। দেশ থেকে বইটা শীঘ্রই মানে প্রকাশিত হচ্ছে এই বইমেলা উপলক্ষেই। তো এই বইটা মূলত বাঁকুড়ার একটা অখ্যাত জঙ্গলকে নিয়ে, যেখানে কিছু ঘটনা ঘটছে এবং আজ থেকে না, বহু প্রাচীন যুগ থেকে ঘটছে, যার জন্যই বইটার নাম অরণ্যের আদিম আতঙ্ক। মানে এমন একটা আতঙ্ক যেটা প্রায় আদিম কাল থেকেই হয়ে আসছে, বহু পুরনো একটা আতঙ্ক। এবং কি এখানে চুয়ার বিদ্রোহের কথা উঠে এসেছে, সেই সময়ের কিছু বিদ্রোহীদের কথা উঠে এসেছে, এবং হুম। তারপরে পরবর্তী সময়ের আরেকটা ফেজ এসছে, এবং তারপর বর্তমান সময়। তো এই যে বিভিন্ন ফেজে কিভাবে ওই অরণ্যটা এতটা মানে ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং কেন কি ঘটেছিল ওই অরণ্যে, বা কি ঘটে চলেছে পরপর পরপর, তো সেটাকে কেন্দ্র করে এই গল্পটা শুরু। এবং তারপরে দেখা যাবে আস্তে আস্তে যে গ্রামটার সঙ্গে এই জঙ্গলটা যুক্ত, সেই গ্রামেও অনেক রহস্য লুকিয়ে আছে। তো নতুন যে চরিত্রদের জন্ম হয়েছে সেটা হচ্ছেন ডক্টর অজয় মুখার্জি। ডক্টর আচ্ছা। অজয় মুখার্জি হচ্ছেন একজন প্যারাসাইকোলজিস্ট। উনি আর্কিওলজিস্ট ছিলেন এবং সেখান থেকে বর্তমানে একজন প্যারাসাইকোলজিস্ট। এবং শুধু সেটাই না, তার রিসার্চের আরো মানে একটা অদ্ভুত বিষয় আছে, যেটাকে তিনি প্যারাসাইকোলজি থেকেও ডিফারেন্ট হয়ে একটি বিষয়ে রিসার্চ করছেন, সেটাও আমার বইয়ের মধ্যেই রয়েছে। আহ জন্মান্তর, কিন্তু জন্মান্তরটা নর্মাল কোনো জন্মান্তর না, তার মধ্যেও একটা ভাগ আছে, যেটাকে আমরা বলি পার কায়া প্রবেশ, আচ্ছা। রিপ্লেসমেন্ট, রিইনকার্নেশন। তো এই সব ইন্টারেস্টিং টপিক কেন এই উপন্যাসেতে এসছে, কিভাবে এই উপন্যাসটাকে ওই বাঁকুড়ার ওই জঙ্গলের সাথে রিলেট করছে, এবং এই সবকিছুর নেপথ্যে কে বা কারা আছে। আর যেহেতু বললাম মাইথোলজিক্যাল হরর, তার মানে অবভিয়াসলি একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার আছে, একটা নয় হয়তো একাধিক আছে। এবং তারা কারা, তারা হিন্দু মাইথোলজির অংশ, তারা কি ইন্ডিয়ান মাইথোলজির অংশ, তারা কোথায়, বা তাদের কিভাবে আবির্ভাব হচ্ছে, কে তাদেরকে জাগ্রত করছে, কিভাবে অজয় মুখার্জি এই পুরো বিষয়টাকে সামলাবেন, এবং এখানে আরো যে চরিত্র আছে তার ভাইজি ভার্গবী, এবং ভার্গবীর আর দুই বন্ধু পরিধি এবং বেদ। তো এরা সকলে মিলে যে একটা গ্রুপ তৈরি হয়েছে, এবং তারা জঙ্গলে ওই গ্রামটিতে যাওয়ার পর যে একের পর এক রহস্য বেরিয়ে আসছে, এবং তাদেরকে বাঁচাতে অজয় মুখার্জিতে যাচ্ছেন ছুটে। তো এই পুরো বিষয়টা নিয়ে কিভাবে উপন্যাস বা গল্প এগোচ্ছে, সেটা তো বইতে আছে। তো এটা এক প্রকার আমার পাঠকদের আবদারেই একটু হরর জনারে লেখা, এবং অবভিয়াসলি থ্রিলার। এর মধ্যে অংশ আছে কিন্তু তন্ত্র আছে, মন্ত্রও আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আছে মানুষের বিশ্বাস। তো এই একটা জায়গাকে বর্তমানে এত মানুষ তন্ত্রের গল্পের প্রতি একটু বেশি আকৃষ্ট। তো এখানে আমি আরেকটা অন্য ধরনের লজিক প্রতিষ্ঠা করেছি। আশা করছি সেটা মানুষ বুঝতে পারবেন। এবং আমি আবার বলবো, সবকিছুর ঊর্ধ্বে মানুষের বিশ্বাস। মানে তার থেকে, বিশ্বাসের থেকে বড় তন্ত্র কিছু হতে পারে না, এবং বিশ্বাসের থেকে বড় মন্ত্রও কিছু হতে পারে না, ম্যাজিকও কিছু হতে পারে না। তো এটাই এই উপন্যাসের মূল মন্ত্র। বাকিটা পড়লেই মানুষ জানতে পারবে। আর আচ্ছা। এছাড়া আমার আরেকটি বই, যেটা ভারতের মহিলা গুপ্তচরেরই সিকুয়েলটা এসেছে, মহিলা গুপ্তচর পার্ট 2। এই বইটা লিখতে গিয়ে আমি ভীষণভাবে একটি মহিলা চরিত্রের প্রেমে পড়েছি, যিনি হচ্ছেন আমাদের এই বাংলারই এক মেয়ে। বাংলা বলতে তখন অবিভক্ত বাংলা ছিল। তো একজন বাঙালি বীরাঙ্গনা যে এইভাবে গুপ্তচর ছিলেন, এবং মাত্র 20 বছর বয়সে তিনি যেভাবে আহ একটা আখড়ার, একটা গুপ্ত আখড়ার হেড হয়ে বসেছিলেন, এবং সেটা খুব দূরে না, এই কাছেই টিটাগড়ে। এই যে আচ্ছা। টিটাগড়ের যে এত বড় একটা হিস্ট্রি, হ্যাঁ হুম। টিটাগড়ের যে এত বড় একটা হিস্ট্রি, এবং সেই মহিলা মাত্র 20 বছর বয়সের একটি মেয়ে যে কিভাবে একটা আখড়াকে চালাতেন, এবং তিনি বোমা বাঁধাই শেখাতেন, তিনি বিপ্লবীদেরকে আশ্রয় দিতেন, এবং একা ওই বাড়িটিতে উনি ভাড়া থাকতেন, একটি গোপন পরিচয়। আর ছদ্মবেশ ধরাতে তিনি একদম এক্সপার্ট ছিলেন। তাকে বলা হতো কুমিল্লার গুন্ডা, মানে একজন আচ্ছা। মেয়ে যাকে বলা হতো কুমিল্লার গুন্ডা। হুম। এবং তার প্রচুর ছদ্মনেম ছিল। তো তার মধ্যে একটি কোড নেম হচ্ছে নিহার, এবং একাধিক তার ছদ্মনাম ছিল। মানে এই চরিত্রটা আমাকে ভীষণ ভীষণ ভাবে আকৃষ্ট করেছে। তো তিনি আমার এই বইয়ের প্রথম চরিত্র। টোটাল 6 জন চরিত্র আছেন এই পার্ট 2 বইটাতে। গল্পটার নাম হচ্ছে কি নামে ডাকি তাকে।
কারণ তার এত ছদ্মনাম ছিল, এত কোড নেম ছিল যে তার দলের কেউই তার নাম জানতো না, আসল নাম জানতো না। কেবলমাত্র দুজন জানতেন তার আসল নাম। বাকি সবাই তাকে নিহার বলে চিনতেন। আর একটা জায়গায় উনি যেতেন যখন এক রকম ছদ্মবেশে, কোথাও শিক্ষক, কোথাও পোস্ট উম্যান যাকে বলে আর কি, মানে আম, চিঠি নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছেন। তো বিভিন্ন রকম ছদ্মবেশ ছিল তার। এবার তাছাড়াও আরো কিছু চরিত্র আছেন আম, যারা কালেক্রমে মানে ইতিহাস থেকেই উঠে এসেছেন, কিন্তু আমরা সেই চরিত্রগুলোকে নিয়ে খুব একটা আলোচনা করি না। তো তাদের কথা এখানেতে লেখা আছে। উম, আশা করি আহ, মানুষের মানে জানার পর ইতিহাসটাকে মানুষ আরো বেশি করে উপলব্ধি করতে পারবেন। আর আমার একটা লক্ষ্য যে এই মহিলা চরিত্রগুলো, তারা যে গুপ্ত বিপ্লবী বা আন্ডার কভার এজেন্ট বা সিক্রেট এজেন্ট হিসাবে কিংবা গুপ্তচর হিসাবে কাজ করেছিলেন আমাদের ভারতের জন্য, আমি চাই তাদের একটা স্বীকৃতি দেওয়া হোক এবার ধীরে ধীরে। মানে তার জন্যই আমার এই কাজ, যেন গোটা বিশ্বে সকলে জানতে পারে এই মহিলা গুপ্তচরদের নাম। সেজন্যই আমার এই কাজ, এবং এটা আমি 2017 সাল থেকেই শুরু করা আমার। এবার পার্ট 2টা এলো, এটাই। বাহ! বেশ। আপনার যাত্রা অজেয় হোক। আপনার চরিত্রকে নিয়ে হুম, মানে আপনারই হ্যাঁ, লেখা একটি চরিত্রকে নিয়ে বললাম। হ্যাঁ, আর একদম। ভবিষ্যতে কি আপনি মানে লেখিকা হিসেবে আ আরো হুম, অন্যান্য যে লেখার যে জনার গুলো রয়েছে সেখানে এক্সপ্লোর করতে চান? মানে ধরুন আপনার কাছ থেকে একদম, আ মানে মানুষের গল্প, মানে যেটা সম্পূর্ণ মানবিকই গল্প, যেখানে কোনো থ্রিল নেই। শুধু দুটো মানুষের কথা বা কয়েকটা মানুষের কথা, একদম, একদম। এরকম ধরনের গল্প পেতে পারি? বা হ্যাঁ, ধরুন এখানে আমি দুটো কথা বলছি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে শ্রদ্ধেয় ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কথা। ওনার সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল। উনি আমাকে একটা কথা বলেছিলেন। তখন আমার প্রথম বই বেরোচ্ছে। এবং সেটা একটি সংকলন ছিল। উনি আমাকে বললেন যে, "তুমি কি ধরনের লেখা লেখো?" আমি বললাম, "মূলত রহস্য গল্প আমি খুব ভালোবাসি।" উনি বললেন, "শুধু রহস্যে কখনো সীমাবদ্ধ থেকো না। প্রত্যেকটা বিষয় না একেকটা সময়ে আসে। হুম, আজকে মানুষ রহস্য ভালোবাসছে, কালকে মানুষ নাও ভালোবাসতে পারে। তুমি সব রকম লেখো।" উনি আমাকে বলেছিলেন, "দেখবে আমি ভ্রমণ লিখি, ভ্রমণ কাহিনী লিখি। আমি সব রকম গল্প লিখি। আমি বাচ্চাদের জন্য গল্প লিখি। তুমিও সব রকম গল্প লিখো।" আমার না ওই একবারই উনার সঙ্গে ভালোভাবে কথা বলার সুযোগ হয়েছিল, এবং বোধহয় ওটাই মানে ভগবানের আশীর্বাদ, যে এমন একজন ব্যক্তির আমি সান্নিধ্য পেয়েছিলাম, এবং এই একটা মূল্যবান আ জ্ঞান আমি তার থেকে পেয়েছিলাম। খুব সত্যি কথা বলছি। এই যে এটা আমার কাছে আশীর্বাদ স্বরূপ, এবং আমি এখনো এটা মনে রাখি যে উনি আমাকে বলেছিলেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা, আলাদা একটা পাঠক বেস থাকে। তো তুমি কেন একটা জায়গায় আবদ্ধ থাকবে? সব লেখো, যা ইচ্ছা তাই লেখো। মনের কথা প্রকাশ করাটাই লেখা। তুমি লিখতে থাকো, লেখা থামাবে না। যা ইচ্ছা সেটা লিখবে, ভ্রমণ কাহিনী লিখবে। যখন কোন প্লট মাথায় আসে না, ভ্রমণ কাহিনী লিখবে। না হলে দুটো মানুষের কথা লিখবে, সমাজের গল্প লিখবে, প্রেমের গল্প লিখবে, শিশু সাহিত্য লিখবে। কিন্তু শুধু হুম। রহস্য গল্পে আটকে থাকবে না। কলম খুব monotonous হয়ে যায়, এবং উনার এই কথাটা আমি আজও মনে রেখেছি। তো এবার বিষয় হচ্ছে, এই কারণেই আমার ফিকশন নন ফিকশন এর মধ্যে লেখা। এই কারণেই আমার এটা লিখতে মানে রহস্য গল্প লিখতে, লিখতে ভৌতিক গল্পে প্রবেশ। এবং আমি সামাজিক গল্পও লিখেছি। বিভিন্ন সংকলনে সেই গল্প আছে। কিন্তু এবার আরকি সবগুলোকে একসাথে নেওয়ার একটা ইচ্ছা আছে। আর দ্বিতীয় কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমার পাঠকরা যেমন আমাকে ওই আবদার করে এই হরর জনারে লিখিয়ে নিয়েছেন, তেমন ওনাদেরই আবার আবদার আসছে সামাজিক অথবা প্রেমের গল্পের জন্য। ওনারাই আমাকে দিয়ে আবার লিখিয়ে নেবেন, সেটা আমি বুঝতে পারছি, এবং সেটা বেশ জোর রকম আসছে। তো নিশ্চয়ই আগামী দিনে আমার ভীষণভাবে ইচ্ছা আছে সামাজিক এবং মানে প্রেমের গল্পের একদম একটা বড়সড় উপন্যাস লেখার। যেগুলো ছোট গল্পে এতদিন সীমাবদ্ধ ছিল, ইচ্ছা আছে উপন্যাসে কাজ করার। বেশ। দিদি, আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে এতটা সময় নিয়ে একখানা আমরা পডকাস্ট শুট করলাম। আমি জানি আপনার এখন অনেকগুলো কাজ, এবং তার মধ্যেও আপনি এই পডকাস্টের জন্য সময় দিয়েছেন। তার জন্য মানে আন্তরিক ধন্যবাদ। অনেক ছোট শব্দ হয়ে যাবে। আর না, না, সত্যি কথা বলতে কি, এবং বন্ধুরার উদ্দেশ্যই হচ্ছে এমন মানুষদের কথা সাধারণ মানুষের কাছে পাঠানো, যাদেরকে মানুষ সচরাচর দেখতে পায় না। তো আমি সত্যি কথা বলতে কি, আজকে আমি নিজে আন্তরিকভাবে অত্যন্ত খুশি যে এত সুন্দরভাবে একটা পডকাস্ট আজকে আপনার সঙ্গে আমরা করতে পারলাম, এবং আপনার কথা, আপনার মনের কথা আমরা দর্শকদের কাছে পাঠাতে পারলাম। এবং আমি আপনার যেরকম আপনার চরিত্রের যে মানে যে লিখিত যে চরিত্রটি অজেয়, আপনার যাত্রাও অজেয় হোক আরেকবার বললাম। আর আপনাকে ধন্যবাদ। দিয়ে একটা লাস্ট রিকোয়েস্ট করার আছে
এমনিতে আমাদের চ্যানেল অত্যন্ত ক্ষুদ্র একটি চ্যানেল এবং আপনি যদি বলেন যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এর কথা, তাহলে আশা করি মানুষ আমাদের হ্যাঁ, চ্যানেল নিশ্চয়ই, দেখবে। নিশ্চয়ই। তো অবশ্যই। আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে এটি এই চ্যানেলটার একটা খুব সুন্দর প্রয়াস। আ যেই মানুষরা দেখুন আমাদের গল্পই আপনারা শোনেন বা পড়েন, আমাদের সঙ্গে সামনাসামনি পরিচয় হওয়ার মানে আপনাদের সঙ্গে আমাদের সামনাসামনি পরিচয় হওয়ার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। হুম, আমাদের সঙ্গেও যেমন আপনাদের হয় না, তেমন আপনাদের সঙ্গেও আমাদের হয় না। কিন্তু এটা একটা আমাদের মাধ্যম, যেটার সাহায্যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আপনারাও আমার আ সঙ্গে কথা বলতে পারছেন। আ তো এটা আমি বলব যে খুব সুন্দর একটি প্রয়াস। প্লিজ আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন। সঙ্গে থাকুন। আগামী দিনে আরো অনেক নতুন, নতুন ভিডিও আসবে। অনেক নতুন, নতুন মানুষ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাদের সুযোগ হবে আপনাদের কাছে পৌঁছানো। ধন্যবাদ। ধন্যবাদ দিদি।